দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা ছেয়েছে আকাশ জুড়ে, ধ্রুব অদিতির সুখ নিদ্রা তখন ভাঙল। অদিতি তখনও ধ্রুবর বাম হাতের ওপর মাথা রেখে ডান হাতটা ওর নরম কোমল দু হাতে চেপে গভীর ঘুমে মগ্ন। ধ্রুব তখন ধীরে ধীরে চোখ খুলে চোখ দুটোতে হাত দিতে যাবে বিরক্ত ভঙ্গিতে, অথচ হাত বাধাই পেরো। মাথাটা এলিয়ে পাশে তাকাতে দেখে এই তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। ধ্রুব ইয়ামিনের পাশে তার বহু আকাঙ্ক্ষিত শখের বধূ শুয়ে আছে। কাঁথা দিয়ে মসৃণ উন্মুক্ত শরীর ঢেকে রাখা অদিতির দিকে নজর পড়ল। পরপর ধ্রুবর মনে পড়ল আজ দুপুরের একের পর এক দৃশ্য। অদিতির ডান্স, ওর কাপা হাতের ছোঁয়া, শেষ সময়ে লাজুক অদিতির অস্থির কান্না, আর ধ্রুবর প্রতি অদিতির এক আকাশ আবেগ। পুরোটা সময় যেন স্বপ্নের মতো ছিল ধ্রুবর কাছে। ধ্রুব কখনো ভাবেনি এক জীবনে ওরও নিজের কেউ হবে, কেউ ওকে ভালোবাসবে, ও যেমন তেমন ভাবে ওকে গ্রহণ করবে, যত্ন নেবে। হয়তো সারা জীবনে অভাগার ন্যায় বাউন্ডুরি হয়ে ঘুরে বেড়ানো ধ্রুবর প্রতি ক্রোধার দয়া হয়েছিল কখনো। তাই না চেয়েও তোফাজ্জল হায়াতের এই সুভদ্র কন্যা এখন ওর ঘরে ওর বিছানায় শুয়ে আছে, ওরই আদর ভালোবাসার চিহ্ন বহন করে। এসব কথা ভেবেই হঠাৎ লাজুক ভঙ্গিতে হেসে ফেলল ধ্রুব। এই একটা দুপুর বা রাত যাই বলুক, এই একটা সময়ের জন্য ধ্রুব কত জনম অপেক্ষা করেছে, কত সাধনা করেছে, কত রাত ছটফট করেছে, এটা কেবল ওই জানে। এই ঘুমিয়ে থাকা অতিথির ক্লান্তিতে ভেজা এই মুখটুকু ওর কত আগ্রহের বিষয়, ওর কত সাধনার ফল। এটা বোধহয় একমাত্র ধ্রুব ছাড়া কেউ জানে না, কেউ বুঝবেও না কখনো। ধ্রুব আলতো করে মাথাটা বালিশে এলিয়ে অদিতির দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। তারপর তাকালো অদিতির দু হাতের ফাঁকে চেপে রাখা ওর হাতের দিকে। হাসলো আবারও ধ্রুব। কতটা ভালো লাগছে এই মুহূর্তে ওর, সেটা মুখে বা শব্দে কিছুতে প্রকাশ করা কখনোই সম্ভব নয় ধ্রুবর জন্যে। এই জন্যই পুরুষ হওয়া লাগে, প্রেমিক পুরুষ। অদিতির চুলগুলো এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে পড়েছে। অবাধ্য দুষ্ট চুলগুলোকে বাধ্য করতে ধ্রুব আলগোছে অদিতির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর কিছুটা এগিয়ে সেই চুল গুছিয়ে সরিয়ে দিল বড় আদরে যত্নে। সঙ্গে কণ্ঠে অসম্ভব মায়া নিয়ে ডাকলো ধ্রুব, অদিতি সোনা, ওঠো, সন্ধ্যা হচ্ছে। অদিতির ঘুমটা বোধহয় তখনই ছুটল। ও পিট পিট করে চোখ খুলে তাকালো ধ্রুবর ঘুমন্ত চোখ দুটোর দিকে চেয়ে নিজেও সামান্য ফিরতি হাসল। অদিতির ঘুম ভেঙে শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল ধ্রুবর ওই মারাত্মক ঠোঁট এলিয়ে হাসার দিকে। ধ্রুব মুখ ঝুঁকিয়ে ওর ঠোঁটের কোণে আবারও একবার চুমু খেল। অদিতি লজ্জায় চোখ বুঝে ফেলল। ধ্রুব মৃদু হেসে ডাকল, উঠে যাও, আরও ঘুমাতে ইচ্ছে করছে। অদিতি চোখ খুলে দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ না, কিন্তু মুখে অদিতি কিছুই বলল না। শুধু আলগোছে ধ্রুবর হাত দুটো টেনে মেলে দিয়ে ওকে জড়িয়ে ধরে ধ্রুবর নগ্ন বুকে নাক ঘষল। ধ্রুব ওর হাতের মাসালের মধ্যে আগলে নিল অদিতির নগ্ন পিঠ, সঙ্গে অপর হাতে কাঁথাটা ভালো করে মেরে দিল অদিতির পিঠের ওপর। তারপর কেমন দুষ্ট ইঙ্গিতে বলল, আমাদের তো অদিতি বাসর রাত না হয়ে বাসর দুপুর হয়ে গেল। ইউনিক কাপলের ইউনিক বাসর। হ্যাঁ, বলেই হেসে ফেলল ধ্রুব। অদিতি লজ্জায় শেষ ও অস্থির লজ্জায়। এরপর ধ্রুবর বুক থেকে মাথা তুলে সরে গেল বালিশের ওপর। কাঁথা দু হাতে বুকের ওপর চেপে ধরে আশেপাশে খুঁজতে লাগলো কিছু। ধ্রুব হয়তো বা সেটা বুঝলো। ও ওভাবেই দেখতে লাগলো, অপেক্ষা করতে লাগলো অদিতির মুখে কিছু বলুক। অদিতি আশেপাশে কিছু না পেয়ে ধ্রুবর দিকে অসহায় চোখে তাকালো। ধ্রুব ভ্রু উচালো তখনই, কি কিছু বলবে? অদিতি লজ্জায় চোখ নামিয়ে অস্ফুটে বলার চেষ্টা করলো, আমার শাড়িটা দিন প্লিজ। ধ্রুব তখনও বাম ভ্রু উঁচু করে তাকিয়ে রয়েছে। ধ্রুবর হুরের চোখের অমন দুষ্টু ইঙ্গিত এ এক প্রকার মুষড়ে গেল অদিতি। কাঁথাটা দিয়ে চোখ মুখ ভালো করে ঢেকে লেপটে গেল একদম বিছানার সঙ্গে। ধ্রুব মৃদু হেসে কাঁথার উপরেই অদিতির কপালে চুমু খেল। অদিতি চোখ বুঝে হাঁসফাঁস করে উঠল যেমন। ধ্রুব কোনো রকম পাশে থাকা একটা টাওয়াল ঝটপট কোমরে নিচের অংশে পেঁচিয়ে নিয়ে বিছানা থেকে নেমে কাভার থেকে নতুন সুতির শাড়ি বের করে বিছানার উপর রাখলো। নিজে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, শাওয়ার নিতে যাচ্ছি। কাঁথার ফাঁকে আর লুকিয়ে দেখতে হবে না আমাকে, উঠে পড়ো। অদিতি চোরের মতো ধরা পড়ে জিব্বা কামড়ে ধরে চোখ খিচে ফেলল। ইস, সে বুঝে গেছে। বাথরুমের দরজা আটকানোর শব্দ কানে আসতো। অদিতি কাঁথা সরালো মাথার উপর থেকে। মৃদু হেসে বিছানার উপর ধ্রুবর বের করে দেওয়া রাখা শাড়ির দিকে তাকালো। শাড়িটার রং গাঢ় লাল। অদিতি আশেপাশে পুরনো শাড়িটাও আবার খুঁজলো, পেল না। তাই কাঁথাটা গায়ে পেঁচিয়ে নিয়েছে। তখন ধ্রুব দরজা খুলে বেরিয়েছে।
গায়ে স্রেফ চাওয়া জড়ানো। অদিতি ওকে দেখে আটকে উঠে দু কদম সরে ফাঁকা ঢোক গিলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব রীতিমতো তাজ্জব ভঙ্গিতে হা করে কাঁথায় আপাত মস্তক প্যাঁচানো অদিতিকে দেখছে। হতভম্ব গলায় ধ্রুব বলল, এ কি হাল তোমার? কাঁথা পেঁচিয়েছ কেন? অদিতি ফাঁকা ঢোক গিলে আবারও ধ্রুবর সামনে ওভাবে দাঁড়িয়ে আছে। খোদা মাটি ফাঁক হোক ও ভূগর্ভে আশ্রয় নেই। অদিতি মাথাটা নামিয়ে দিল। জবাবে অস্ফুটে বলল, পুরনো শাড়ি পাইনি, নতুন শাড়ি নষ্ট করব? ধ্রুব তখনও অবাক, বলল, পুরনোটা আমি বাথরুমে ভিজিয়ে রেখে এসেছি, পুয়া ধুয়ে দিবে। অদিতি কম্বল পেঁচিয়ে ওভাবেই হাঁসফাঁস ভঙ্গিতে বলল, আপনি ওইদিকে ফিরুন প্লিজ, আমি বাথরুমে যাব। ধ্রুব শোনে না যেমন ততক্ষণে ওর অবাক হওয়া চোখে ধীরে ধীরে দুষ্টুমি কেটে গেল। হুড়ের চোখ দুটো আবারও ছোট করে ভ্রু কুচকে ধীরে ধীরে পায়ে এগোচ্ছে। 1 পা 2 পা 3 পা করে ধ্রুব যত এগোচ্ছে অদিতির গলা ততই শুকাচ্ছে। আজকের এমন একটা দুপুরের পরও অদিতির লজ্জা কমে ভয় বেড়ে গেছে কেন জানো। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে, চোখ তখনও ওর ধ্রুবর এগোতে থাকা পায়ের দিকে। ও নিজেও কম্পিত ভঙ্গিতে পিছিয়ে গেল 2 কদম। তারপরে পিঠের সঙ্গে পেরো দেয়ালের সংঘর্ষ ঠোক গিরে থেমে যেতে হলো অদিতিকে। ধ্রুব ধীর পায়ে এগিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো। যেহেতু ধ্রুব অদিতির থেকে অনেক লম্বা, তাই দেখা যায় যখনই অদিতির সঙ্গে ধ্রুব কথা বলে ওকে ঝুঁকতে হয়। এবারও তাই হলো। ধ্রুব ঝুঁকে মুখটা অদিতির মুখের দিকে নিতেই জেন্টস শ্যাম্পুর কড়া সুঘ্রাণ নাকে এসে ঢাকলো অদিতি। ভেসে গেল ও ধ্রুব মুখটা বাড়িয়ে অদিতির নরম লাল টুকটুকে গালে চুমু খেতে। 2 হাতে কাঁথা খামচে ধরে চোখ বুঝলো অদিতি। অস্ফুটে বলার চেষ্টা করলো কিছুর, আজ আর না। ধ্রুব ভ্রু কুচকালো, বুঝলো না অদিতির কথার অর্থ। শুরুতেই গাল থেকে ঠোঁট সরিয়ে ওভাবেই ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে বলল, কি আর না? অদিতি কিছু বলার আগেই কিছু একটা ভেবে আচমকা হেসে ফেললো ধ্রুব। হাসতে হাসতে বলল, এটুকুতেই কাহিল, বাকি রাত তো এখনো পড়েই আছে। ধ্রুব কথাটা বলা মাত্রই অদিতি ভয়ার্ত চোখে তাকালো। ধ্রুব হাসতো ওই তাকানো দেখে। মৃদু হেসে অদিতিকে কাঁথাসহ 5 কোলে তুলে নিতে নিতে বলল, ডোন্ট ওয়ারি, যেটুকু তুমি হ্যান্ডেল করতে পারবে ওইটুকুতেই আমিও পুষিয়ে নেব। স্বামী তোমার, কোনো পশু নই। অদিতি মুগ্ধ চোখে ধ্রুবর দিকে চেয়ে রইল। এবার বোধহয় আরও একবার অদিতি এই বখাটে, যে এখন বখাটে নয়, তার প্রেমে একদম ক্ষতবিক্ষত করে ফেললো নিজের একটুখানি হৃদয়। ধ্রুব ওকে ওভাবেই কোলে নিয়ে বাথরুমে রেখে আসতো। যেতে যেতে বলল, শাওয়ার নিয়ে আসো, আমি বাইরে আছি। ধ্রুব যাওয়ার আগে কাঁথায় প্যাকেট করা অদিতির কপালে চুমু খেতেও ভুলল না। রিসিপশনের দিন এগিয়ে আসছে। আগামীকাল ধ্রুব অদিতির রিসিপশন। ধ্রুব চেয়েছিল কদিন পর রিসিপশনের ডেট ফেলতে, কারণ সৌরভ ইয়ামিন অসুস্থ। কিন্তু সৌরভের এক কথা, উনি তোফাজ্জলকে কথা দিয়েছেন যা বলেছেন তাই হবে। আজ অবধি তার কথা নড়চড় হয়নি, তাহলে আজকেও হবে না। তাছাড়া উনি অসুস্থ, পঙ্গু হয়নি এখনো। ইয়ামিন বাড়িতে বিশাল তোড়জোড় চলছে। ধ্রুবর রুমে অদিতি মেরুন রঙের একটা ভারী লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছে। ওকে সাজিয়ে দিচ্ছে বাহির থেকে আনা কিছু মেকআপ আর্টিস্ট। ধ্রুব যে কতবার এই রুমে আসতে চেয়েছে ইনিয়ে বিনিয়ে বলার বাইরে, কিন্তু দুঃখজনকভাবে ওকে ঢুকতে দেওয়া হয়নি। অগত্যা ধ্রুব অন্য রুমে গিয়ে রেডি হয়েছে। সাজানো শেষ হতে হতে লেগে গেল প্রায় 3-3টে ঘন্টা। সঙ্গে ওদিকে ধ্রুব দিল নিজের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। এতটা ঘন্টা ধ্রুব রীতিমতো মুখটা তেতো করেই রেখেছিল। মেকআপ আর্টিস্ট সাজানো শেষে আয়নায় অদিতির দিকে তাকালো। অদিতি নিজেও নিজের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কখনো অমন ভারী সাজ সাজেনিও, তাই বোধ হয় আজ ওকে এই সাজে মারাক দেখাচ্ছে। অদিতি আয়নায় তাকিয়ে গলায় চোখ আর ঠিকঠাক করতে করতে মৃদু হাসতো। একজন মেকআপ আর্টিস্ট এবার কিছুটা দোনমনা করে বলল, ম্যাম, আপনার গলায় লাভ বাইট দেখা যাচ্ছিল। আমরা এখন কালার কারেক্ট করে ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি, একটু খেয়াল রাখবেন প্রোগ্রামে। অদিতি চমকে উঠে আয়নায় নিজের গলার দিকে তাকালো। এতক্ষণে গলায় ওর চিহ্নের দিকে ভালো করে খেয়াল করা হলো বোধ হয়, কিন্তু এখনো তো বোঝা যাচ্ছে ওই দাগটুকু। বিবাহিত যে কেউ ধরে ফেলবে। এই ধ্রুব কি আদৌ পাগল? এভাবে কেউ লাভ টর্চার করে? যখনও কাছে আসে সে অদিতির গলার গলা থাকে না। রীতিমতো ধ্রুবর অত্যাচারে জর্জরিত হয় ওই স্থানটুকু। কতটুকু ধ্রুবকে বলেছেও একটু বুঝে শুনে কিস করতে, অথচ ধ্রুব তার ওই এক কথা সে বুঝেই কিস করে। অদিতির স্ক্রিনে প্রবলেম, তাই দাগ বসে যায়। আজকেও এত মেহমান আসবে, ওরা কেউ দেখে নিলে। অদিতির মুখটা শুকিয়ে গেল একদম। সাধনে শেষ হওয়ার আগে আবারও দরজায় টোকা এলো।
দরজার নব ঘুরিয়ে ধ্রুব ডাকছে। অদিতি, শেষ হলো তোমার? অদিতি হতাশ চোখে তাকালো আর্টিস্টের দিকে। ওরাও এবার বিরক্ত সম্ভবত। অদিতি ওদের বিরক্ত হওয়া মুখের দিকে চেয়ে নিচু গলায় বলল, আপনাদের শেষ হলে দরজা খুলে দেই। মেকআপ আর্টিস্ট এবার হেসে ফেললেন, বললেন, আপনার হাজবেন্ড আসলে আপনার উপর ফিদা। 3 ঘন্টার সাজে 300 বার এসে ডেকে গেছেন। অদিতি লজ্জায় ইতস্তত ভঙ্গিতে হাসতো। এই লোককে নিয়ে অদিতি আর পারছি না, এটা ওদের কিভাবে বলবে। মেকআপ আর্টিস্টরা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে দরজা খুলে দিল। দরজার উপাশে ধ্রুব দাঁড়িয়ে আছে, কালো রঙের স্যুট পরা। ওর ব্ল্যাক মেকআপ আর্টিস্টদের দরজার সামনে দেখে ধ্রুব মাথা নিচু করে সরে দাঁড়ালো, জায়গা করে দিল ওদের যাওয়ার। ওদিকে মেকআপ আর্টিস্টরা ধ্রুবকেই দেখে যাচ্ছে হা করে। এই মেয়ের হাজবেন্ডটা তো আসলেই জোস, এত হ্যান্ডসাম। এখন তো ওদের মেয়ের এই গলার লাভ বাইটের উপর হিংসা হচ্ছে। কেন যে সবসময় সুন্দর ছেলেগুলোই হাত থেকে ফসকে যায় কে জানে। মেকআপ আর্টিস্টরা চলে যেতেই ধ্রুব দরজা খুলে ঢুকলো ভেতরে। অদিতি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ধ্রুবকে দেখে ও ঘোমটা ঠিক করে উঠে দাঁড়ালো। ওদিকে ধ্রুব তো রীতিমতো হা। জীবনের প্রথম ও অদিতিকে অত ভারী মেকআপে দেখছে। বিয়ের দিনও অদিতি ভীষণ সিম্পল সেজেছে। আজ ত্রিনা এক প্রকার যুদ্ধ করে বাড়িতে মেকআপ আর্টিস্ট ডেকেছেন। ধ্রুব শুনতে রাজি ছিল না, কিন্তু এখন অদিতিকে দেখে ওর চোখের পলক টুকুই পড়ছে না। ধ্রুব আস্তে করে পেছনে ঘুরে দরজা লক করে দিল। তারপর আবারও ঘুরে তাকালো অদিতির দিকে। দরজা লক করার শব্দে হাঁসফাঁস করে উঠল যেন অদিতি। মাথাটা নামিয়ে নিল লাজুক ভঙ্গিতে। ধ্রুব ধীর পায়ে এগোলো, আবারও সময় নিয়ে 1 পা 2 পা করে করে শব্দ হচ্ছে জুতার। অদিতি আবারও ধ্রুবর পায়ের দিকে চেয়ে রয়েছে। ধ্রুবর হাঁটার ভঙ্গি দেখে অদিতির নিজের হঠাৎ অস্থির লাগছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে। ধ্রুব সামনে এসে এক মুহূর্ত দেরি না করে সোজা লেহেঙ্গার ফাঁকে আঙুল গড়িয়ে অদিতির কোমর টেনে একদম নিজের সঙ্গে মিশিয়ে নিল। তার সাজে সজ্জিত বধূয়াকে অদিতি চমকে উঠে ধ্রুবর বুকে হাত রাখল। ধ্রুবর বুকের উপর লেপটে যাওয়া মেহেদি রাঙা হাতটা ধ্রুব মাথা নিচু করে দেখল তুষ্ট হয়ে। তারপর মাথাটা তুলল। অদিতি তার দিকে তাকিয়ে রয়েছে লাজুক চোখে। ধ্রুব মাথাটা ঝুঁকে বধূর কপালে চুমু খেল বহু ধৈর্য নিয়ে। তারপর বধূর কানের লতিতে চুমু খেয়ে বলল, লুকিং লাইক এ অ্যাঞ্জেল। কানের কাছে অমন শিরশিরানি অনুভূতিতে শিউরে উঠে ধ্রুবর বুকের কোট খামছে ধুলো। অদিতি বলবে না করেও অস্ফুটে বলে ফেলল, আপনাকেও কালো স্যুটে ভালো দেখাচ্ছে। ধ্রুব অবাক, কিছুটা পিছিয়ে গিয়ে নিজের দিকে চেয়ে দেখে আবারও জিজ্ঞেস করল, ধ্রুবস অ্যাঞ্জেল, আসলেই ভালো লাগছে আমাকে। স্যুট পরা হয়নি কখনো আমার। ইমন বলল ভালো ড্রেস আপ করলে বউরা নাকি পটে, ইমপ্রেস হয়, তাই ট্রাই করলাম। অদিতি হেসে ফেলল ধ্রুবর অমন বাচন ভঙ্গি দেখে। ধ্রুবর কোট হাত বাড়িয়ে ঠিকঠাক করে দিয়ে বলল, মানুষ লাগছে এখন। ধ্রুব ভ্রু কুচকালো। হেই, মানুষ লাগতো মানে? আগে কি লাগতো? অদিতি হেসে টিটকারি করে বলল, বখাটে। হোয়াট ননসেন্স! আমি মোটেও বখাটে ছিলাম না কোনোদিন। এই জীবনে কাউকে র্যাক দেইনি, ইফ টিজিংও করিনি। বখাটে মানে বুঝো? ধ্রুব ইয়ামিন নিজের ইমেজ ঠিক রাখতে বোর সামনে সাফাই গাইছে যেমন অদিতি জবাবে বলল, মারামারি তো করতেন, মিথ্যা বলবেন না, আমি দেখেছি। ধ্রুব হার মানে না উত্তরে বলল, আমার কাজে পা দিলে মারবো না, আর এগুলোকে মারামারি বলেন, মেডিসিন দেওয়া বলে। অদিতি হেসে কুটি কুটি হয়ে গেল। আপনি আর আপনার লজিক। ধ্রুব চুপ করে অদিতির হাসির দিকে চেয়ে রইল। অদিতি হাসছে তখনও। ধ্রুবর কি হলো কে জানে, ভেতর ভেতর হঠাৎ একটা স্বামী স্বামী অনুভূতি উঠল যেনাও। নিজের বধূর নেশায় আবারও পড়ল বরাবরের মতোই। ঘরে পড়ে আলগোছে অদিতির গলার দিকে মুখ বাড়িয়ে আচমকা নেক কিস করে বসল। হাসি থামিয়ে চমকে উঠে অদিতি। চোখ বড় বড় করে তাকাতে অনুভব করে নিজের গলার ওপর মানুষের দাঁতের স্পর্শ, যাকে অদিতি কবুল বলেছে, দিয়েছে এই অধিকারটুকুও অবলীলায়। আবারও ওই অসহ্য সুখকর অনুভূতি খেলে গেল পুরো দেহ জুড়ে। হরমোনদের জ্বালাতনে দুজনেই অতিষ্ঠ। ধ্রুব ঘনিষ্ঠতা আরও বাড়াতেই অদিতির মনে পড়ে গেল মেকআপ আর্টিস্টের কথা। চমকে উঠে চোখ খুলে দুহাতে ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব, এখন না। বারবার ওভাবে ঠেলছিল অদিতি। ধ্রুব একসময় বিরক্ত হয়ে সরে গিয়ে বলল, কি ঠেলছো কেন? কিস করছি জাস্ট, খেয়ে ফেলেছি তোমাকে। অদিতি লজ্জায় কোথায় চোখ দিবে কোথায় চোখ মেলাবে তখন ঠাহর করতে পারছে না। ও অস্ফুটে চোখ এলোমেলো ঘোরাতে ঘোরাতে বলল,
ওরা মানা করেছে। কে বলেছে? গড, আমার বউকে আমি কিস করব না? কি ফালতু লজিক এসব। ধ্রুব চূড়ান্ত বিরক্ত হয়ে প্রশ্ন করল। ওর চোখে মুখে তাকানো যাচ্ছে না, নাকের পাটা লাল হয়ে পিট করছে। অদিতি কি বলবে? ও হাতের ইশারায় তখন গলার একপাশে ফাউন্ডেশনের স্তূপ দেখিয়ে বলল, ওরা আপনার লাভ বাইটের উপর ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছে। আরেকবার এমন লাল হলে সবাই কি ভাববে দেখে। ধ্রুব চোখ ছোট ছোট করে অদিতির গলায় ওই পাশের দিকে চেয়ে রইল। তারপর হতাশ গলায় মুখ অন্যদিকে সরিয়ে বিড়বিড় করল, শান্তি মতো কিসটাও করতে পারবো না নাকি এখন? এত সফট স্কিন কেন? অদিতি লজ্জায় হাঁসফাঁস করে বলল। এটা স্কিনের দোষ না। ধ্রুব বিরক্ত হয়ে বলল, তো কিসের দোষ? আমি তো ক্যাজুয়ালি কিস করেছি। ডিড আই রাফ টু ইউ? অদিতি লম্বা শ্বাস ফেলল। এসব ব্যাপারে ধ্রুব যতবার ডিসকাস করে ওর সাথে, লজ্জায় এক প্রকার শ্বাস আটকে বসে থাকে অদিতি। অদিতি কিছু বলবে তার আগেই দরজায় টোকা এলো, ডাকছে ওপাশ থেকে ওদেরকে। ধ্রুব একবার দরজার দিকে চেয়ে আবারও অদিতির দিকে তাকালো। কিছু একটা মনে পড়ে গেল ওর, তাই আগে ভাগেই বলে ফেললো, লিসেন অদিতি, মেবি রিসিপশন পর বউদের ওদের বাবার বাড়ি যাওয়া লাগে, কিন্তু আমি আগেই ক্লিয়ার করি, আমি কিন্তু তোমাকে পারমিশন দেইনি। সো ইউ আর স্টেইং উইথ মি ইন মাই হাউস। ধ্রুব ঠান্ডা স্বরে, ওটা বোধ হয় অভিমান ছিল, কিছু হারানোর ভয় ছিল, হুট করে একা হয়ে যাওয়ার যন্ত্রণাটুকু হয়তো বা ছিল। অদিতি ভ্রু কুচকে তাকিয়ে রইল ধ্রুবর ফোলা ফোলা মুখটার দিকে। অদিতির ভেতর ভেতর অসম্ভব হাসি আসছে ধ্রুবর এই মুখটা দেখে। হাসি চেপে অদিতি ওভাবেই চেয়ে আছে দেখে ধ্রুব ভ্রু কুচকারো। কি ওভাবে কি দেখো? আই এম সিরিয়াস কিন্তু, ওকে? অদিতি আর হাসি আটকে রাখতেই পারল না। ভ্রু কুচকে চেয়ে থাকা অবস্থায় ঠোঁট কামড়ে হেসে হেসে মাথাটা আস্তে করে নাড়িয়ে বুঝদারের ন্যায় বলল, বুঝেছি। আর কিছু বলবেন? ওরা ডাকছে আমাদের। ধ্রুব পেছন ফিরে দরজার দিকে তাকালো, তারপর আবার অদিতির দিকে চেয়ে ওকে কিছুটা দূরে সরে ভ্রু বাঁকিয়ে আপাদমস্তক দেখলো একবার। অদিতি ধ্রুবর ওই তাকানো দেখে নিজেও নিজের দিকে চেয়ে দেখলো, ঠোঁট উল্টে বলল, কি দেখেন? ভালো দেখাচ্ছে না আমাকে? ধ্রুব জবাব দিল না শুরুতেই। ও কিছু একটা দেখেই ভ্রু কুচকে এগিয়ে গেল, খুলে রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা সেফটি পিন তুলে দুই ঠোঁটের ফাঁকে চেপে ধরে। কোমরের যে দিকটা উপরের পাট সরে দেখা যাচ্ছিল সেটা দুহাতে ভালো করে চেপে ধরে। ঠোঁটের ফাঁকা থেকে সেফটি পিন হাতে নিয়ে কোমরের দিকটায় আটকে দিল ভালো করে। অদিতি হা হয়ে মাথা নিচু করে ওর কোমরের দিকে ঝুঁকে সেফটি পিন লাগাতে ব্যস্ত ধ্রুবকে দেখল। ধ্রুব নিজের কাজ সেরে সরে দাঁড়ালো, খুলে ফেলা ড্রয়ার লাগাতে লাগাতে বলল, নিজের দিকে খেয়াল রাখবে না একটু? গেস্ট আসবে অনেক, ওদের সামনে একটু প্লিজ রয়ে সয়ে থেকো, ওকে? ধ্রুব কথা শেষ করতেই অদিতি মৃদু হেসে বাধ্য স্ত্রীর ন্যায় মাথা নাড়ালো। ধ্রুব অদিতির মাথা টেনে ওর কপালে ছোট চুমু গেঁথে দরজা খুলে বেরিয়ে যেতেই দেখে সামনে ইফাজ একদম ফিটফাট হয়ে ওর সামনেই দাঁড়িয়ে আছে। ধ্রুব ওকে দেখে অবাক হলো। তুমি? ইফাজও ধ্রুবকে দেখে ভীষণ খুশি হয়েছে। বেচারা দৌড়ে এগিয়ে এলো ধ্রুবর দিকে, সঙ্গে কণ্ঠে উচ্ছ্বাস, দুলা ভাই। ইফাজ দৌড়ে সামনে আসতেই ধ্রুব দু হাতে হাঁটু গেড়ে বসে ইফাজকে কোলে লুফে নিল সঙ্গে সঙ্গে। আরে শালা সাহেব, কখন এলে? ইফাজ আচমকা করে ওঠা মাত্রই হইচই শুরু করে দিল। লজ্জায় মুখ একদম লাল হয়ে গেছে ওর। ইমল ভাই এলেছে। দুলা ভাই নামাও নামাও না, আমি বড় হয়ে গেছি। ধ্রুব নামালো না, বরং হেসে ইফাজের ঝাঁকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, আরে আস্তে আস্তে বাচ্চা, তোমার জন্য সারপ্রাইজ আছে একটা। সারপ্রাইজের কথা শোনা মাত্রই ইফাজ জগতের সমস্ত লজ্জার কথা ভুলে গেল। তাৎক্ষণিক খুশি হয়ে গেল ওর চোখ মুখ। আমার জন্য কি সারপ্রাইজ? ইফাজ ধ্রুবর কথা শুনে অদিতির বাইরে বেরিয়ে এলো। ধ্রুবর করে ইফাজ বড্ড হইচই করছে। ধ্রুব বড্ড আদুরি ভঙ্গিতে কথা বলছে ইফাজের সঙ্গে। ইফাজের মুখেও হাসি স্পষ্ট। অদিতি দরজায় হেলান দিয়ে তুষ্ট হয়ে দেখে গেল ওসব মুগ্ধকর দৃশ্য। ধ্রুব ইফাজকে করে নিয়ে নিচে নামতে নামতে পেছন ফিরে অদিতিকে দেখে বলল, তুমিও রেডি হয়ে নেমে এসো, আমি গাড়িতে ওয়েট করব। অদিতি মাথা নাড়ালো চুপচাপ। ধ্রুব চলে যেতেই এক ঝাঁক মেয়ে এসে অদিতিকে বাকি যা সাজগোজ বাকি ছিল সেসব করে ওকে তৈরি করে নিচে নিয়ে এলো। খাদ্যমন্ত্রীর ছেলের রিসেপশনের আয়োজন, পুরো শহর বলতে গেলে নিমন্ত্রিত ছিল এই আয়োজনে। কমিউনিটি সেন্টারও আজ বিশাল বড়, চারপাশ দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। ইন্টেরিয়র ডেকোরেশন তো এটাই বলছে। অদিতি ধ্রুব গাড়ি থেকে নামলো।
কিছু ইয়াং ছেলে মেয়ে ওদের দুপাশে জড়ো হয়ে ফুল ছেটাতে লাগলো। ওদের প্রত্যেকের হাতেই ফুলের পূর্ণ ঝুড়ি। অদিতি এসব দেখে অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তাকালো তখন। ওর মধ্যে অবাক ভাবটুকু নেই। ও ধীর ভঙ্গিতে হাত বাড়িয়ে অদিতির ডান হাতটা চেপে ধরল। সামনে তোফাজ্জল, ফাহিমা দুজনেই দাঁড়িয়ে আছেন। এই দুজন মানুষের সামনে অদিতির হাতটুকু এভাবে ধরে রাখা, তাও এতটা অধিকার বোধ নিয়ে। ধ্রুব অদিতি দুজনের কাছেই সবসময় স্বপ্নে ন্যায় ছিল, অথচ আজ দেখো দুজনের স্বপ্নই ওদের সামনে সত্য হয়ে হাতছানি দিচ্ছে। ধ্রুবর হাতে হাত রাখা অদিতি হঠাৎ অনুভব করে ধ্রুবর হাত কাঁপছে। অদিতি টলমল চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর সামনে তাকিয়ে আছে তোফাজ্জল হায়াতের দিকে, আর চোখে চেয়ে হাতের বাঁধন আরো শক্ত করে সে। আজ তোফাজ্জল মেয়ে জামাই নিয়ে তেমন মাথা ব্যথা নেই, তবুও ধ্রুবর চেপে রাখা অদিতির হাত তোফাজ্জল খুব ভালো করেই দেখলেন। হয়তোবা ধ্রুব তাকে সেটা দেখাতেও চেয়েছিল। সজ্জিত স্টেজে বসানো হয়েছে সদ্য বরবধূকে। ও এসে ছবি তুলছে, মিষ্টি খাওয়াচ্ছে। জীবনেও মিষ্টি পছন্দ না করা ধ্রুব এবার বিরক্ত হলো। তাকালে ও ইমনের দিকে, সঙ্গে ঠান্ডা স্বরে প্রশ্ন করে বসলো, ওই আর কতক্ষণ চলবে এসব সার্কাস? ইমন পাশে ডিজেকে মেসেজ দিয়ে গান সিলেক্ট করে দিচ্ছে। আজ ইমনেরই সিলেক্ট করা গানই বাজানো হচ্ছে। ও ধ্রুবর কথা শুনে মেসেজিং করতে করতে বলল, ওই কখন শেষ হবে? সরে এলে টাইম লাগবে ভাই। ধ্রুবরই স্যুট কোট পরে ইচিং হচ্ছিল ভীষণ। ও মুখটা ভোতা করে কোনো রকম কষ্ট করে বসে অদিতির পাশে। এত মেহমান না থাকলে হয়তোবা ধ্রুব কখনো বউ নিয়ে বেরিয়ে যেত এখান থেকে। অদিতিরও এত মানুষ দেখে বমি বমি পাচ্ছিল। তার উপর এত মিষ্টি খেয়েছে, একবার মনে হচ্ছে আর সইবে না পেটে। কিন্তু ও তো বউ মানুষ, ওর অভিযোগ করলে মানুষ কি বলবে, তাই মুখটা কষ্ট করে ওভাবেই বসে রইল নিজের জায়গায়। এবারের যাত্রায় আরও একজন এসে ছবি তুলে মিষ্টি খাওয়াতেই যাবে। তার আগেই ধ্রুব ওনাকে থামিয়ে দিল, যথাসম্ভব নিজের মেজাজ ঠান্ডা রেখে বলল, আঙ্কেল শুধু ছবি তুলেন, মিষ্টি অনেক খাওয়া হয়েছে, ওকে? অদিতি অবাক হয়ে তাকালো ধ্রুবর দিকে। ওই লোকও হেসে শুধু ছবি তুলে চলে গেল। সে যেতেই ধ্রুব অদিতির দিকে চেয়ে ভীষণ হতাশ গলায় বলল, কিছু ভালো না লাগলে বলা লাগে অদিতি, 1000 টাইমস। আমি এসব শিখাই তোমাকে, তারপরেও? ধ্রুবর কণ্ঠে হতাশা চুইয়ে পড়ছে যেন। অদিতি কেন মুখে ফুটে নিজের সমস্যার কথা কখনো বলে না, এটা নিয়েই আপাতত তার বরের ভীষণ মাথা ব্যথা। অদিতিও ব্যথাটুকু নিরাময় করার জন্য ওর মাথা নিচু করে ধ্রুবর দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল, আপনি আছেন না, ওটাতেই হবে। ধ্রুব চুপ করে চেয়ে রইল অদিতির দিকে। ওর পুরুষালী মনটা হুট করে মুগ্ধতায় ছেয়ে গেল। প্রিন্সেস ট্রিটমেন্ট চাওয়া মেয়েদের কে বোঝাবে, যখন একটা ছেলে প্রিন্স ট্রিটমেন্ট পায় তারও ভালো লাগে, আদর আদর লাগে সবকিছু। মুগ্ধতা চোখে মুখেই ফুটে যায়। ধ্রুবর বেলাতেও তাই হয়েছে। ও কাঁপতে থাকা হৃৎপিণ্ড সামনে আলগোছে অদিতির হাতটা আলতো হাতে চেপে ধরো। ধীরে ধীরে শক্ত হলো সেই স্পর্শ। অদিতি তাকাতেই ধ্রুব সামনে তাকিয়ে ফেলল। ওর হাতটা তখনও তার স্ত্রীর হাতটুকু ওভাবেই ছুঁয়ে রেখেছে। রিসিপশন শেষ হতে রাত 1টা বাজল। তোফাজ্জল হায়াত মেয়ের রিসিপশনে সৌরভ ইয়ামিনের সবার সঙ্গে দেখা করে ক্লান্ত প্রায়। ফাহিমা ত্রিনার সঙ্গে যে গল্পে লেগেছেন এখনো ওঠার নাম নেই। একটা উৎসবের মতো লাগছিল সবকিছু। সবাই গল্প আড্ডা থামালো যখন সৌরভ ইয়ামিন হাতে মাইক তুললেন। স্টেজে বসা ধ্রুব, অদিতি, সামনে বসে থাকা সকল মেহমান সবাই তাকালো সৌরভের দিকে। হুইল চেয়ারে বসা সৌরভ ইয়ামিনের পাশে রাহুল দাঁড়িয়ে আছে, তার হাতে ইনহেলার। সচরাচর সৌরভের হুইল চেয়ার লাগে না, তবে আজ অসুস্থ, তার উপর চলাফেরার সমস্যা, তাই হুইল চেয়ার এনেছেন সাথে। সৌরভ মাইক টেস্ট বললেন, হ্যালো, 1 2 3। বলার পরপর মেহমানদের মধ্যে এক ঝাঁক মানুষ একসাথে বলল, শোনা যাচ্ছে। সৌরভ হেসে ফেললেন। পরে নিজেকে ধাতস্থ করে বলা শুরু করলেন নিজের কথাগুলো একের পর এক। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি সৌরভ ইয়ামিন, স্টেজে বসে থাকা বর ধ্রুব ইয়ামিনের বাবা। এখন আসা সকল মেহমানকে আমার সালাম থাকলো। ছেলের বিয়ে উপলক্ষে আমাকে নাকি কিছু বলা লাগবে, তাই বন্ধুরা বলল ওরা আমাকে একটা স্ক্রিপ্টও রেডি করে দিয়েছিল বলার জন্য। সৌরভ থামলেন, তারপর সামনে থাকা বন্ধুদের সারির দিকে চেয়ে চোরা মুখে বললেন, অ্যান্ড ওদেরকে সরি, আমি ওই স্ক্রিপ্ট হারিয়ে ফেলেছি। তবে আমার মনে হয় বাবা হিসেবে ছেলেকে নিয়ে বলার জন্য আমার কোনো স্ক্রিপ্ট প্রয়োজন নেই, তো আমি বলছি। সৌরভ থামলেন। সবাই ভীষণ মনোযোগ দিয়ে শুনছে সৌরভের কথা।
এখানে অনেকেই আমার কাছে রোজ রোজ অভিযোগ করতেন, আমাকে বলতেন আপনার ছেলে অমন এমন, সে হাত থেকে ছুটে যাচ্ছে, আমার লাগাম টানা উচিত। অবশ্যই ওসব আমার ছেলের ভালোর জন্যই বলতেন, কিন্তু কেন জানি না আমি আজ অবধি আমার ছেলেকে ওভাবে কারোর কথায় ইনফ্লুয়েশন হয়ে শাসন করিনি, ইচ্ছে হয়নি কখনো। একটাই ছেলে আমার, আমি ভেবেছিলাম যেদিন ও নিজে বুঝবে কোনটা খারাপ কোনটা ভালো, সেদিন আমি বাবা হিসেবে সফল হব। বাবা হিসেবে আজ বলি, আমার ছেলে ধ্রুব আগের মতোই আছে, তবে হ্যাঁ, ও শিখে গেছে কিভাবে রাগ কন্ট্রোল করতে হয়, কিভাবে আমার অসুখে মাথার কাছে গভীর রাতে পানির বোতলটা রেখে আসা লাগে, কিভাবে অজানা আশঙ্কায় আমার ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কি না সেটা প্রতিবার গুগল করা লাগে। আমার গোসলের সময় গিজার ঠিকঠাক কাজ না করলেই দিনে দিনে মানুষটিকে গিজার ঠিক করে ফেলা লাগে। সে শিখেছে সবই। কথাগুলো বলতে বলতে সৌরভ ধ্রুবর দিকে তাকালেন। অদিতি নিজেও অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব ওদের সবার এমন চাহনিতে কেসে থতমত ভঙ্গিতে অন্যদিকে চেয়ে চোখ লুকানো। সৌরভ ধ্রুবর এমন চোরার মতো লুকিয়ে ফেলা শ্যামলা মুখটুকু দেখে হাসলেন। তারপর আবারও বলা শুরু করলেন, আমার ছেলে শিখে গেছে তার বাবার বিরুদ্ধে কেউ এক কথা বললে তার সঙ্গে কিভাবে লড়াই করতে হয়। বাবা মিথ্যা মামলায় জেলে থাকা অবস্থায় নিজের দিনের পর দিন না খেতে অপোজিশনের বিরুদ্ধে দিন রাত এক করে প্রমাণ জোগাড় করা লাগে। আমার ছেলে বাইরে যেমন কঠোর সাজে, সে ভেতরে এমন নয়। আমার ছেলে জানে সব কিছু, এভরিথিং, কিন্তু ওর আচরণের ভিন্ন, ওর স্বভাব বৈশিষ্ট্য ভিন্ন, তবুও ও বদলেছে। মেবি হি হ্যাজ গট এ ওয়ার্ম অ্যান্ড টু বি চেঞ্জড। কথাটা বলে সৌরভ অদিতির দিকে তাকালেন। অদিতি ওনার দিকে চেয়ে রইল অপলক। ধ্রুব তখন আর চোখে সৌরভের দিকে তাকালো। সৌরভ হালকা হেসে টলমলো চোখে বললেন, আমি সৌরভ ইয়ামিন আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফট পেয়ে গর্বিত। ধ্রুব আমার ছেলে। এতদিন আমি সেটা যেভাবে বদনামের পরেও অন্যের মুখের উপরে গর্ব করে বলেছি, আজও বলছি। স্টেজে বসে আছে যে, সে আমার ছেলে ধ্রুব ইয়ামিন, আমার একমাত্র রত্ন। তার পাশে তার স্ত্রী অদিতি। দুটো মানুষের গুরুত্ব আমার সৌরভ ইয়ামিনের কাছে আজীবন থাকবে। ধ্রুব ওভাবেই তাকিয়ে রইল সৌরভের দিকে। ওর মন পড়ে যাচ্ছে একদিন ধ্রুবর বার্থডের সময় যখন ওর মা জীবিত ছিল। ঠিক তখনও সৌরভ মাইক হাতে ওভাবেই সবার সামনে বলেছিলেন, আমি সৌরভ ইয়ামিন আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফট পেয়ে গর্বিত। সৌরভের কথাতে সেদিন ওর বার্থডেতে তামাশা করা লোকদের মুখ বন্ধ হয়েছিল। ধ্রুবর ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে ওর মা বেঁচে থাকাকালীন ওদের ফ্যামিলির কিছু সুন্দর মুহূর্ত। অদিতি ধ্রুবর কাঁপতে থাকা হাত চেপে ধরো আড়ালে ওনার নিচে সঙ্গে সঙ্গে ঢোকটুকু গিরে ধ্রুব মাথা নামিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি ওসব ওর নজরে রাখে। সৌরভ ইয়ামিন কথা থামাতেই সবাই করতালি দিয়ে উঠল। একে একে রিসিপশন থেকে সবাই বিদায় নিয়ে চলে গেলেন। তোফাজ্জল হায়াত তখন এসে দাঁড়ালেন বরবউর সামনে। সৌরভের দিকে চেয়ে বললেন, রাত অনেক হয়েছে, গাড়ি অপেক্ষা করছে, অদিতি ধ্রুবকে আজ নিয়ে যাই। অস্থিরতায় ভুগতে থাকা ধ্রুবর এতক্ষণে টনক নড়ল। পাশ থেকে ফাহিমাও বললেন, হ্যাঁ ভাই, বিয়ে হয়ে গেল, এখন অবধি ওরা আমাদের বাড়ি যায়নি। ওরা ঘুরে আসুক আমাদের বাড়ি থেকে, আমাদেরও তো চেনা জানা আছে। ওরা ধ্রুবর সঙ্গে পরিচিত হতে চায়। অদিতির সঙ্গে সঙ্গে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব চোখের ইশারায় বারবার মানা করছে অদিতিকে। অদিতি কি বলবে, পড়েছেও এক মহা ফ্যাসাদে। এত বড় বড় লোকের সামনে এখন অদিতি কি করে বলবে সে তার স্বামীর ঘরে থাকতে চায়। সৌরভ সায় দিয়ে বললেন, ঠিক আছে, নিয়ে যাও তোমরা আমাদের বাড়ি। আজ রাত থেকে ওদের ব্যাগ প্যাক করে তোমরা বেরিয়ে পড়ো কাল সকাল সকাল। কি বলো ধ্রুব? তোফাজ্জল বিনয়ের সঙ্গে বললেন, রাতে থাকা যাবে না সৌরভ, বেরোলে এখনই বেরোবো, বুঝই তো অনেকটা দূরের পথ। সৌরভ তবুও অনেক জোর করলেন, কিন্তু তোফাজ্জলের ওই একটা কথাই। ধ্রুব এবার এসব টানা হেঁচড়া আর নিতে না পেরে সবার সামনে বলে ফেলল, আপনরা থাকুন আজ, অদিতি কদিন পরে যাক। ওর ক্লাস মিস হচ্ছে অনেক দিন ধরে, তেমন আমারও। আমার ফাইনাল এক্সাম সামনে, অদিতির এক্সামও কাছেই, তো কদিন পর আমরা থেকে আসবো, রাইট অদিতি? অদিতির দিকে তাকাতেই অদিতি চোখ বড় বড় করে তাকানো, একবার বাবার দিকে তো আরেকবার ধ্রুবর দিকে। পরপর ধ্রুবর মতো নির্লজ্জ নয় বলেই কিছু না বলে চুপ করে মাথা নামিয়ে রাখলো।
ধ্রুবর হয়তো বা এটা পছন্দ হলো না। ও তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখলো। চোখের ইশারায় ওকে শাসাতেই অদিতি ঠোঁট উল্টে তাকালো। ওখানে ওরই বা কি করার আছে? ওর সঙ্গে কেন অযথা রাগটা দেখাচ্ছে ধ্রুব? ফাহিমা মেয়ের দিকে তাকালেন। বর্বর চোখে ইশারায় চলা কথাবার্তা হয়তোবা উনি বুঝলেন। মৃদু হাসলেন, স্বামীর দিকে চেয়ে বললেন, থাক না, ওরা কদিন পর আসুক বাড়িতে। অদিতির এমনিতেও অনেক পড়ার ক্ষতি হয়েছে, ধ্রুব নিয়ে আসবে তো বলেছে কদিন পর। তোফাজ্জল শুরুতে মানলেন না। গ্রামের সবাই ওনার মেয়ে জামাইয়ের সঙ্গে পরিচিত হতে চায়, সবাই দেখতে চাইছে। কিন্তু ফাহিমার বারবার বলতে উনি শেষ অবধি রাজি হলেন। আজ আকাশ জুড়ে ভীষণ বৃষ্টি, কিছুক্ষণ আগেই শিলাবৃষ্টি হলো। এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কেন যেন অদিতির কদিন হয়েছে শরীর ভীষণ দুর্বল। সারাক্ষণ একটা আলসেমি, একঘেয়েমিতা শরীরে লেগেই থাকে। ইদানিং রান্নাঘরের মশলার গন্ধ অবধি সহ্য করতে পারে না ও। তাই তৃণাও কখনো ওকে এখন আর রান্না করতে দেন না। টিনা কয়েকবার বলেছে কিট দিয়ে টেস্ট করতে, অদিতি সেটা করেনি। ও পিল নেয় প্রতিবার। এমন হবার চান্স নেই। তাছাড়া ধ্রুবরও ইচ্ছে নেই এখন বেবি নেওয়া। ও অদিতিকে রাজি করিয়েছে। ওরা কয়েক বছর পর বেবি নেবে। অদিতি নিজেও রাজি ছিল, কিন্তু এখন এসব সিমটম অদিতি নিজের কাছেও সুবিধা ঠেকছে না। পর মুহূর্তে মাথা ঝাড়া দেয় অদিতি। হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা। হয়তোবা অদিতি একটু বেশি ভাবছে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েছিল অদিতি। হঠাৎ পেছন থেকে দুটো শক্তপোক্ত হাত ওকে আঁকড়ে ধরতেই চমকে ওঠে অদিতি। সামনের দিকে ঝুঁকে পড়তেই অনুভব করে ঘাড়ে মৃদুমন্দ কোমল একটা স্পর্শ। ওপর পক্ষ তখন থেমে নেই, অস্থির। তার স্পর্শ একের পর এক, আদুরে চুমু ঘাড়ে একের পর এক ঝড় ঝরিয়ে পড়ছে, যেন স্ত্রীকে আবেশিত করতে চাইছে বড্ড আদুরে ভঙ্গিতে। অমন স্বামী স্বামী অনুভূতি ঘাড়ে অনুভব হতেই অদিতি শিহরণে ঘাড় সংকুচিত করে ফেলল। নিজেকে সহাস্যে স্বামীর তরে মিলিয়ে দিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করল, খাবার গরম করে আনবো? ধ্রুব অদিতির ঘাড়ে নাক ঘষতে ঘষতে ব্যস্ততা নিয়ে জবাব দিল, খেয়ে এসেছি। অদিতি শূন্য। আকাশ থেকে তাড়াহুড়ো করে বলল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে, রুমে চলুন। ধ্রুব এটা বলা মাত্রই দুহাতে পেঁচিয়ে নিল অদিতির কোমর থেকে প্যাট অবধি। বাহিরে মৃদু মন্দ বাতাস বইছিল। বাহিরের এমন শান্ত ঠান্ডা পরিবেশে ধ্রুব হঠাৎ করেই হয়ে উঠল চূড়ান্ত অশান্ত, অস্থির। ও অস্থির ভঙ্গিতে অদিতিকে পাঁচগোলা তুলে নিতেই চমকে উঠল অদিতি। ধ্রুবর গলা আতঙ্কিত ভঙ্গিতে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ, পড়ে যাব আমি, নামান নামান। ধ্রুব ওকে নিয়ে বেডের দিকে যেতে যেতে অধৈর্য গলায় বলল, লাফালাফি কম করো, এসেই গেছি। অদিতির সিল্কের ফিনফিনের শাড়ির আঁচল দুলছে। ও ধ্রুব টি শার্টের কলার চেপে ধরে আছে। ওর মুখ তখনও ভয়ার্ত। আপাতত লজ্জার অনুভূতির ওর মধ্যে স্থানটুকুও পাচ্ছে না। ধ্রুবর আলগোছে ওকে বেড়ে শুইয়ে দিতে অদিতি এবার আইঠাই করে উঠে বলল, আপনি এতটা পাগল কেন? আপনার অধৈর্য ব্যবহার আমাকে শুরু থেকে জ্বালাচ্ছে। ধ্রুব শান্ত চোখে অদিতির উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, আমি জ্বালাচ্ছি তোমাকে? আই অ্যাম ইরিটেটিং ইউ? অদিতি ওই ঠান্ডা গলার স্বর শুনে কিছুটা নিভে এলো। এখন কিছু হলে এই ছেলের মাথা গরম করলে রাতটুকু তো রেগে পার করবি। কালকে থেকে ওকে ঘরেই পাওয়া যাবে না। অদিতি বুদ্ধিমতী মেয়ে। ও দ্রুত ধ্রুবর গলায় জড়িয়ে ধরে বলল, না, আমি সেটা বলিনি, একদম না। আমি বলছিলাম। ধ্রুব হঠাৎ ওর কথার মধ্যেই অদিতির ঠোঁটের আঙুল ছুঁয়ে ওকে থামিয়ে দিল। আচমকা আক্রমণে বড়সড় চোখে তাকালো অদিতি। ধ্রুব মিটমিটি হেসে দুষ্ট ইঙ্গিত দিয়ে বলল, আজ রাতে আরও জ্বালাবো, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলবো টোটালি। মিসেস ধ্রুব ইয়ামিন, রেডি ফর দিস মাস টর্চার? বলেই ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চেপে রাখা অবস্থায় ওই আঙুলের উপর চুমু খেলো শক্ত ভঙ্গিতে। চমকে উঠল অদিতি। লজ্জায় শিউরে উঠে অন্য পাশে মুখটা ঘুরিয়ে মৃদু গলায় বলল, লাইটটা নেভান প্লিজ। ধ্রুব শাড়ির আঁচলে হাত রেখেছিল সবে। হাতটা সরিয়ে তাকালো ভ্রু কুচকে বলল, কেন? অন্ধকার হয়ে যাবে, আমি কিছু দেখবো না। অদিতি লজ্জায় বোধ হয় মরেই যাবে। ও আবারও বলল, দোহাই আপনার, প্লিজ। এইভাবেই থাকবে লাইট, ডোন্ট ডিস্টার্ব মি ইন রোম্যান্স। অদিতি। ধ্রুব শুনল না, বরং অদিতির ঘাড়ে মুখ গোজার জন্য মুখটা এগিয়ে আনতে হুট করে অদিতির পাশ থেকে ভাঁজ করে রাখা একটা ওড়না টেনে ধ্রুবর চোখ বাঁধা শুরু করলো। বাচ্চামো এমন আচরণে থমকে গিয়ে হতভম্ব হয়ে গেল ধ্রুব। হোয়াট দ্য, কি করছো এসব? অদিতি ধ্রুবর চোখ বাঁধতে বাঁধতে লাজুক গলায় জবাব দিল, অবাধ্য ধ্রুবকে বাধ্য করছি নিজে। ধ্রুব অধৈর্য। জোর করে ওড়না চোখ থেকে সরাতে চাইলে অদিতি জোর খাটালো, বলল, খুলবেন না এটা,
সব সময় নিজের মর্জি মতো চলেন। আমি এখন বউ, আপনার গার্লফ্রেন্ড নই, তাই আজ থেকে বউ যা বলবে হাজবেন্ডকে তাই মানতে হবে। ধ্রুব উঠে বসতো, অদিতিও উঠে বসতো সাথে। ধ্রুব ব্যস্ত ভঙ্গিতে অদিতির কোমর চোখ বাঁধা রাখা অবস্থায় চেপে ধরে নিজের দিকে টেনে বলল, রোমান্সের সময় তোমার মর্জি মতো চললে আমার ভোকা মরতে হবে। আমি শুনছি না এসব ফালতু এক্সকিউজ। তুই ওড়না চোখ থেকে খুলবে না, আমি স্টেপ নেব। অদিতি ভ্রু কুচকে তাকালো, বলল, কি স্টেপ? ধ্রুব রহস্য হাসলো, ঠোঁট টিপে দুষ্টু হেসে বলল, যেন তুমি যেচে এসে আমাকে সিডিউস করো। অদিতি মহা লজ্জায় পড়ে গেল, অস্ফুটে বলল, আমার প্রয়োজন নেই ওসবের। সত্যিই নেই? শিওর? ধ্রুব চোখ বাঁধা অবস্থায় ভ্রু বাঁকালো, মুখে মিটমিট হাসি ও চোখ বাঁধা অবস্থাতেই জানে অদিতি নিজের নজর লোকাচ্ছে। অদিতি জবাব দিল না, লজ্জায় উঠে চলে যাবে সেই সময় ধ্রুব ওর হাত এক হাতে চেপে ধরো। অদিতি বাধা পেয়ে পেছন ফিরে তাকাতেই দেখে অপর হাতে ধ্রুব দ্রুত গায়ের টি শার্ট একটানে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। অদিতি চমকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ধ্রুবর নগ্ন বুকের দিকে। ধ্রুব পেটানো বুকটা বরাবরই অদিতির দুর্বলতা। অমন ম্যানলি ম্যাসাল বডি দেখা মাত্রই অদিতি কেন যেন ইদানিং হুঁশে থাকে না। আর ধ্রুব এই দুর্বলতাই কাজে লাগিয়েছে। কত খারাপ এই ছেড়ে অদিতি চোখ বন্ধ করে ফেলল। সে দেখবে না ওসব অশ্লীল দৃশ্য। ও এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলল, আপনি এত চতুর, সব অকাজে আপনার বুদ্ধি বেশি চলে কেন? ধ্রুব ওর চেপে ধরা অদিতির হাতটা চেনে নিল। হঠাৎ অদিতিও আচমকা টানে ঝাঁপিয়ে পড়ল ধ্রুবর নগ্ন বুকের উপর। ওর চুল ঝরে পড়ল ধ্রুবর নগ্ন বুকের উপর। দুহাত ধ্রুবর বুকে রাখতেই ধ্রুবর চোখ বাঁধা অবস্থায় অদিতির থুতনি চেপে ওর স্নিগ্ধ মুখটুকু আঙুল দিয়ে উঁচু করে ধরল নিচের দিকে। অদিতির বুক ঠিপ ঠিপ করছিল ভীষণ। ধ্রুবর চোখ বাঁধা ওড়না দিয়ে, অথচ ওই চোখ বাঁধা অবস্থাতেই ধ্রুবকে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছিল। অদিতি চেয়েই রইল, চোখটা আর ফেলা হলো না ওর। ধ্রুব খুবই চালাক তো, সে বুঝে কাজ হয়ে গেছে ও তাই হাসকি স্বরে লো ভয়েসে বলল, ম্যাডাম, হার্টবিটটা কেন বাড়ছে আপনার? আর ইউ ওকে না? ধ্রুব অদিতিকে টিচ করছে ইচ্ছে করেই। অদিতি ওসব শুনল না, চেয়েই রইল ধ্রুবর দিকে, ওর নগ্ন বুকের দিকেও। একসময় ধ্রুব যখন অদিতির মেয়েরই বাঁকানো কোমরের কাজটায় আগুন চালালো ধীর হতে, অদিতি নিজের হুঁশও খোয়ালো তখন। ও আলগোছে মাথাটা নামিয়ে ধ্রুবর নগ্ন বুকে কোমলভাবে চুমু খেল, ঠিক বুকের বাঁ পাশটায়। ধ্রুব আবেশে চোখ বুঝে আরো শক্ত ভাবে চেপে ধরল অদিতির কোমর, টেনে আনলো আরো নিজের দিকে। ধ্রুব কিছু বলার আগেই আলগোছে অদিতি মুখ তুলে ধ্রুবর দিকে স্থির চেয়ে রইল। দুজনের মধ্যে কেউ কথা বলেনি, অথচ চোখে চোখে যেন হয়ে গেল হাজারো কথা, হাজারো আদর মায়ার বাক্য। অদিতি আস্তে করে ধ্রুবর গাড়ে হাত বোলাতে বোলাতে চোখ থেকে ধীর হাতে ওরা খুলে দিল। ধ্রুব চোখ খুলে স্থির চেয়ে রইল অদিতির দিকে। অদিতি ঢোক গেল। ধ্রুব আর কিছু বলল না, হয়তোবা বলা লাগলো না। ও আলগোছে মুখটা ঝুঁকে এনে চুমু বসালো অদিতির ঠোঁটে। ভেসে গেল আবারও ওরা দুজন। অদিতি ধ্রুবর চুলের পেছনটায় আঙুল চালালো, মুষ্টিতেই চেপে ধরল ঝাঁকড়া চুলের একাংশ। মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে সবে। অদিতি হঠাৎ দুহাতে ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব ধাক্কা খেয়ে আচমকা পিছিয়ে আহামক ভঙ্গিতে তাকালো অদিতির দিকে। আজ অব্দি অদিতি ধ্রুবকে দরকার ছাড়া বাধা দেয়নি দুজনের ভালোবাসাবাসির সময়। আজকের এই ধাক্কাটা ঠিকঠাক হজম হলো না ধ্রুবর। ধ্রুব কিছু বলার আগেই অদিতি দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে হড়হড়িয়ে বমি করে বসল। বমির আওয়াজ পেতেই ধ্রুব নিজেকে সামনে দ্রুত ওয়াশরুমে এসে অদিতিকে ধরল দু হাতে। অদিতি বমি করছে, ধ্রুব চুল গুছিয়ে এক হাতের আজদায় পানি নিয়ে ওর মাথায় পানি দিচ্ছে বারবার। যে ধ্রুব অন্যের বমি দেখা মাত্র নিজেও বমি করে বসতো, সে এখন কতটা যত্নে অদিতিকে সামনে নিচ্ছে। অদিতি বমি করা শেষ হলে ধ্রুব ওর চোখে মুখে পানি ছিটিয়ে মুখ ধুয়ে দিল। অদিতি ক্লান্ত ভঙ্গিতে ধ্রুবর বুকে মাথাটা হেলিয়ে দিল, সঙ্গে স্বামীর গায়ে ছেড়ে দিল নিজের সমস্ত ভারটুকু। ধ্রুব অদিতিকে সঙ্গে সঙ্গে পাঁচ করে তুলে নিয়ে বিছানায় নিয়ে শোয়ালো। গ্লাস থেকে পানি নিয়ে খাওয়ালো। ধ্রুবর এক একটা আচরণ অস্থির অশান্ত। পানির গ্লাসে ঢালার সময় কয়েক ফোঁটা পানি টেবিলেও ফেলে দিয়েছে তাড়াহুড়োতে। অদিতি পানি খেয়ে শান্তি হয়েছে একটু। ধ্রুবর এলোমেলো ভিজে চুল গুছিয়ে দিয়ে অস্থির গলায় বলল, এই অদিতি, আজকে বাইরের কিছু খেয়েছিলে? অদিতি শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে ক্লান্ত গলায় বলল, ধ্রুব, কালকে আমাকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবেন একটু? ধ্রুব অবাক হলো, বলল, পেটের সমস্যা? তাহলে গাইনি ডাক্তার কেন? অদিতি এবার ধ্রুবর হাতটা চেপে ধরল কিছুটা ভয়েই। ধ্রুব ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে অস্ফুটে বলল, ধ্রুব, আমি একটু ভুল করে ফেলেছি।
ধ্রুব এখনো বুঝছে না কি কথা বলছে অদিতি। ও অদিতিকে শান্ত করতে দুজনের হাতের উপর হাত রাখলো, নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ভুল? বাইরের ফুচকা খেয়ে ফেলেছ? বারবার বলেছি আমি এগুলো খেও না, আনহাইজিনিক ওগুলা। ধ্রুব আবার রেগে যাচ্ছে। অদিতি ওকে থামিয়ে দিয়ে আচমকা ঢোক গিরে পড়ে উঠল। আমি ওই দিন ভুলে পিল নেইনি। হোয়াট? ধ্রুব চূড়ান্ত হতভম্ব হয়ে গেল। অদিতি ওর এমন চেঁচানোতে ভয়ে সিটিয়ে গেল বিছানার সঙ্গে। ধ্রুব চোখ বড় বড় করে ফেলেছে। ও অস্থির হয়ে বলে যায়, তার মানে এসব ভমিটিং, এসব ওইটার সিমটম? অদিতি ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মনে হয়। ধ্রুব থামলো, উঠে দাঁড়ালো অদিতির পাশ থেকে, অস্থিরভাবে পায়চারি করলো রোম জুড়ে। তারপর আবার এসে অদিতির পাশে দাঁড়িয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, অদিতি, তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অদিতি অন্য সময় হলে লজ্জায় শেষ হয়ে যেত এই প্রশ্নে। আজ ধ্রুবর অমন অস্থির এক একটা আচরণ দেখে লজ্জা এলো না, বরং মনে ভয় এলো। ও নিচু গলায় উত্তর দিল, আনুমানিক 2 মাস পেরিয়ে গেছে। ধ্রুব হা করে অদিতির দিকে চেয়ে রইল, পরপর মুখটা কালো করে বলল, আমি তোমাকে সাবধান করেছিলাম অদিতি, এখন কেন এসব? একটু খেয়াল রাখতে পারতে এসব। অদিতি ধ্রুবর হাত চাপলো, কাঁদো কাঁদো হয়ে বলল, সরি, আমি ওদিন ব্যস্ততায় ভুলে গেছি। আপনি এমন আচরণ করছেন কেন ধ্রুব? বাচ্চা তো আল্লাহর রহমত। ধ্রুব অদিতির চেপে রাখা হাতটা নিজের অপর হাতে চাপলো, বলল, সমস্যা আমার এটাতে না অদিতি, তোমার পড়াশোনা বাকি, আমার নিজের লাইফ এখনো আমি গোছাইনি। বাচ্চার লাইফ কিভাবে গোছাবো আমরা? আমি ভালো প্যারেন্টিং লাইফ চাচ্ছি অদিতি। আমার মনে হয় না তুমি আমি কেউই এসবের জন্য প্রস্তুত। ধ্রুবর চিন্তা দেখে অদিতির সাথে সাথে বলল, আমরা পারবো। আর বাসায় এত মানুষ, ওরা খেয়াল রাখবে না? টেনশন কেন নিচ্ছেন ধ্রুব? ধ্রুব নীরব থাকলো এই প্রশ্নে। ও আলগোছে অদিতির হাত থেকে হাত ছড়িয়ে নিয়ে কিছুক্ষণ আগে ছুঁড়ে ফেলা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল, ইয়ামিন, বাড়িতে এক প্রকার হইচই লেগে গেছে। ওই বাড়ির সবচেয়ে বাদর বখাটে চূড়ান্ত উচ্ছৃঙ্খল ছেলেটা নাকি বাবা হবে। ইলেকশনের ব্যস্ততায় যে সৌরভকে আজকাল বাড়িতে দেখাই যায় না, সেও খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছেন ইয়ামিন বাড়িতে। অদিতির গ্রামের বাড়িতেও খবর দেওয়া হয়েছে, ওনারাও তৈরি হয়ে গাড়িতে চলেছেন ঢাকা আসবেন বলে। অদিতির চোখে মুখে লাজুক আভা ঠিকরে বেরোচ্ছে, খুশিতে কাঁপছে এক প্রকার। তবে এতে হাসি, এত খুশির মধ্যেও একজনের মনে কিছু একটা বৈরী অনুভূতি চলছে। এত সব সাজ রবেও সোফার এক কোণে পড়ে আছে চুপচাপ। বারবার ওর চোখ চলে যাচ্ছে অদিতির শাড়িতে ঢেকে রাখা প্যাটের দিকে। ওইখানে ওই নরম চামড়ার অনেকটা ভেতরে ধ্রুবর বাচ্চা আছে। ধ্রুব যার বাবা হবে, ধ্রুবকে যে বাবা বলে ডাকবে পুরোটা জীবন। ধ্রুব যতবার ওদিকে অদিতির পেটের দিকে তাকাচ্ছে, ততবার বড্ড পিপাসায় বুকটা হু হু করে উঠছে। আজ নিজেকে যতটা অস্থির লাগছে, এক জীবনে ধ্রুবর এতটাও অস্থিরতা অনুভব হয়নি। ধ্রুব অদিতির পেটের থেকে চোখ সরিয়ে আবারও মেঝের দিকে নিশ্চুপ চেয়ে রইল। অদিতি এতক্ষণ মেহমানদের আনা মিষ্টি, সৌরভের আনা মিষ্টি খেতে খেতে এখন একটু শান্তিতে বসেছে সোফাতে। রিনা সাথে সাথে পরিচিত নিউট্রিশনিস্টের কাছে থেকে ডায়েট চার্ট এনে অদিতির হাতে ধরিয়ে দিয়েছেন। অদিতি সেটাই পড়ে যাচ্ছে এখন। টিনাও পাশ থেকে বুঝিয়ে দিচ্ছেন চারটা। সবাই যখন অদিতিকে নিয়ে ব্যস্ত, সৌরভ ছেলেকে দেখেন। ধ্রুব চুপ করে অন্য ধ্যানে মগ্ন। সবার এত হইচই, এত আনন্দের ঝলকানি ওকে একটুও ছুঁতে পারছে না যেমন। সৌরভ চিন্তিত হন, ছেলে কি খুশি না? সারা জীবন নিঃসঙ্গতার যন্ত্রণায় ধীরে ধীরে পুড়ছে ধ্রুব। ও হয়তোবা কখনোই কাউকে বলবে না নিজের ভেতরকার কথাগুলো। ওর মা বেঁচে থাকলে ধ্রুব হয়তো তাকে সব বলতো। আজ সৌরভ শুনতে চান ওসব কথা যা ধ্রুব বলতে চায়। সবটুকু কথা শুনতে চান। ধ্রুব বাবা হিসেবে হয়তোবা নিজেকে এখনো তৈরি ভাবতে পারছে না, তবুও সৌরভ জানেন ধ্রুব একজন চমৎকার বাবা হবে। সৌরভ এবার একটু কাশলেন, আর্দ্র কণ্ঠে ডাকলেন ছেলেকে, ধ্রুব। ধ্রুব অন্যমনস্ক ছিল, সৌরভ তাই আবার ডাকেন, ধ্রুব। ধ্রুব আচমকা ডাকে হুঁশে ফিরে যেমন। ও হ্যাঁ বলো। সৌরভ স্বাভাবিক গলায় বলেন, আমার রুমে সেই দিনের ফাইলটা নিয়ে এসো, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব মাথা নাড়ল, উঠে চলে যায় পাশের লাইব্রেরির রুমে। আজকাল ধ্রুব কাজ বুঝে নিচ্ছে সৌরভের থেকে। সৌরভের যে কটা ফ্যাক্টরি আছে, ওসবের ওকালতি ঝামেলা মিটে গেলে সৌরভ ওসবের দায়িত্ব একমাত্র ছেলে ধ্রুবকেই হ্যান্ড ওভার করবেন। ধ্রুব চলে যেতে সৌরভ চেয়ার ছেড়ে উঠে অদিতির পাশে এসে দাঁড়ান। অদিতি ওনাকে দেখে মাথা তুলে ওনার দিকে তাকায়। সৌরভ ওর মাথায় আলতো হাত রাখতেই
অদিতি হালকা হাসে। সৌরভ মৃদু হেসে বড্ড যত্ন কণ্ঠে ঢেলে বললেন, আমি জানি না তুমি ছেলে দিবে নাকি মেয়ে। একটা সুস্থ বাচ্চার আশা তো আমি রাখি। নিজের খেয়াল রেখো, সঙ্গে আমার গাধাটারও। প্রথম ভাব হচ্ছে মেবি হিজ ফিলিংস লিটন বি নার্ভাস। অদিতি চোখ জুড়িয়ে গেল একজন বাবার কথা শুনে। ওর চোখ দুটো টলমলিয়ে ওঠে ও মাথা নাড়ালো আস্তে করে। সৌরভ হালকা হেসে চলে গেলেন নিজের রুমে। ধ্রুব ফাইল নিয়ে এসেছে বাবার পাশে। সৌরভের দিকে ফাইল এগোতেই সৌরভ মাথা তুলে তাকালেন, বললেন, ফাইলের জন্য ডাকিনি আমি তোমাকে। ধ্রুব ফাইল হাতে ভ্রু কুচকাল। সৌরভ নিজের পাশটা বসার জন্য দেখিয়ে বললেন, বসো, আমি বলছি সব। ধ্রুব চুপচাপ বসল। ওর নিঃশ্বাস ভারী, বুকের ভেতর চাপা একটা অস্থিরতা হাত পা টান টান করে রেখেছে। প্রথমবার বাবা হচ্ছে ও, ধ্রুব ঠিক বুঝতে পারছে না এটা ওর জন্য আনন্দের নাকি আতঙ্কের খবর। অদিতির আল্ট্রা রিপোর্ট দেখে যখন ডাক্তার বলেছে, Your wife is pregnant with 2 months fetus. ধ্রুব তখন হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। অদিতির চোখে অশ্রু জমে ও ধ্রুবর হাতটা তখন চেপে রেখেছিল। ধ্রুব অনুভব করেছে অদিতির হাতও কেঁপেছে, ঠিক যেমন কেঁপেছে স্বয়ং ধ্রুবর হাতটুকুও। ধ্রুব তখন কিছু বলতে পারেনি, শুধু অনুভব করেছে এতদিন এত বছর বুকের এক কোণে যে খালি অংশ ছিল, শূন্য অংশ ছিল, সেটা হঠাৎ একদম আচমকা পড়ে গেছে। বুকটা আর আগের ন্যায় উত্তপ্ত মনে হচ্ছিল না, শান্তি শান্তি অনুভূতি ঘিরে ধরেছিল ওকে। তখনও স্বাভাবিক আচরণ করলেও ধীরে ধীরে ওর চোখের ভেতরের কনফিডেন্ট কমে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ও কি সত্যি বাবা হওয়ার জন্য তৈরি। ওর মধ্যে ভালো গুণই নেই, ওর বাচ্চা কি শিখবে ওকে দেখে? সিগারেট খাওয়া আর কোকের বোতল খালি করা, এইটুকুই। বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করতে না পারে, ভবিষ্যতে যদি ওদের বাচ্চা ওকে বলে, হোয়াটের রাবিশ বাবা ইউ আর, কি করবে তখন ধ্রুব? একটা শিশুর দায়িত্ব ও সামলাতেই পারবে না, অসম্ভব। একটা নিষ্পাপ মুখ ওর দিকে চেয়ে থাকবে, নির্ভরশীল, নিরাপত্তাহীন। ধ্রুবকে সেই নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়াতে পারবে? আর যদি ওর বাচ্চা ওকেই সেই ব্যবহার দেয় যেটুকু ও দিয়েছে পুরোটা জীবন ওর বাবাকে, সইতে পারবে ও? অন্যমনস্ক ধ্রুবর পিঠে হাত রাখেন সৌরভ। ধ্রুব ধ্রুব মুখ তুলে তাকালো। ওর চোখে অন্যরকম লাগছিল। সৌরভ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন ছেলের দিকে, তারপর আস্তে করে বললেন, নার্ভাস? ধ্রুব উত্তর করল না, শুধু নিশ্চুপে মুখটা পায়ের পাতার দিকে নামিয়ে রাখল। সৌরভ আলতো করে ওর পিঠে হাত রাখলেন, বললেন, ইটস ওকে ধ্রুব, বাবা হওয়াটা ব্লেসিং। প্রথমবার যখন জানলাম আমি বাবা হচ্ছি, আমিও এরকম ছিলাম। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কেমন যেন অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমি পারবো না, আমি তো নিজের জীবনই সামলাতে পারি না, সন্তানের জীবন সামলাবো কিভাবে? ধ্রুব আস্তে করে বলা শুরু করলো তখন। আমি জানি না আমি বাবা হওয়ার যোগ্য কিনা, ভয় হচ্ছে আমার। সৌরভ মৃদু হাসলেন, যোগ্যতা দিয়ে বাবা হওয়া যায় না ধ্রুব। বাবা হওয়া মানে নিখুঁত হওয়া নয়। এই পৃথিবীর সব বাবারই নিখুঁত নয়, তবে আই নো উই উইল গিভ ইউর বেস্ট, রাইট? ধ্রুব চুপ করে বসে রইল তখনও। সৌরভ ওর কাঁধে হাত রেখে বসে রইলেন কিছুক্ষণ। নীরবতা ভেঙে সৌরভই কথা বলে, অদিতি কিন্তু তোমার অপেক্ষায় আছে। সি নিডস ইউর দি মোস্ট। ধ্রুব চোখে ভেসে ওঠে অদিতির খুশি খুশি মায়াবী চেহারাটুকু। কতটা খুশি ছিল ও বাচ্চার কথা শুনে। ধ্রুব টনক নড়ে তখন। অদিতির ফিলিংসকে অপমান করে বসেছে ধ্রুব। ধ্রুব হুঁশে ফিরেছে যেমন, দ্রুত উঠে দাঁড়ায় বিছানা থেকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলতে থাকে, আই মাস্ট গো, বাই। বলে এক দৌড়ে বেরিয়ে গেল সৌরভের রুম থেকে। সৌরভ চেয়ারে বসে হাসছেন তখন। আসলে এই গাধা একটা অদিতি ঘরে বসে আছে, ওর হাত প্যাটের উপরে চেপে ধরা, হাতে আল্ট্রার রিপোর্ট চলছে তখন। অদিতির বুকের মধ্যে চাপা কাঁপুনি। ধ্রুব বাবা হচ্ছে জানার পর ধ্রুব কেমন যেন বদলে গেছে না? অদিতির মনেতে তাই হচ্ছে। অদ্ভুত আচরণ করছে আসার পর থেকে। ও কি খুশি? পরপর অদিতি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো, ধ্রুব এমন নয়, ও নিশ্চয়ই খুশি। ধ্রুব কখনই ওকে কষ্ট দেবে না। ধ্রুব হয়তোবা শখে আছে, বলে না অধিক শোকে পাথর। অদিতি কিলকিল করে হেসে ওঠে, পেটে ওপর হাত বুলিয়ে কথা বলে, তোমার বাবাটা আসলেই পাগল। তুমি আসার পর যদি খোদা তাকে বুঝতেন একটু। অদিতি হাসছে আর কথা বলছে পেটেরটার সঙ্গে। হঠাৎ দরজায় শব্দ হলো। অদিতি মাথা তুলে তাকালো। ধ্রুব তখন রুমে ঢুকছে। ও ঢুকে দরজা আটকে সিটকিনি লাগিয়ে দিল। অদিতি উঠে দাঁড়ালো, মুখটা বেজার করে বলল, এত দেরি কেন? আর একটু দেরি হলে আমি ঘুমিয়ে যেতাম।
অদিতির ফুলো ফুলো গাটা ধ্রুবকে আরো টানে যেমন। ধ্রুব তখনও দরজার সামনে দাঁড়িয়ে, অদিতি ওর দিকেই চেয়ে আছে। ধ্রুবর চোখ অদিতির পেটের দিকে, ঠোঁট শক্ত হয়ে চেপে রেখেছে। ধ্রুবকে চুপ দেখে অদিতি ডাকে আবারও, ধ্রুব। তারপর কি হয়েছে? ধ্রুব হঠাৎ এক দৌড়ে এগিয়ে এসে ওর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। অদিতি হতভম্ব হয়ে গেল। ধ্রুবর বুকের ভেতর মুখ গুজে ওর কাঁধে বড় বড় নিঃশ্বাস ফেলছে ধ্রুব। অদিতি চূড়ান্ত অবাক। ধ্রুব। অদিতি টের পেল ওর ঘাড় ফোটা ফোটা পানির স্পর্শ। অদিতি আরো অবাক। ধ্রুব, আপনি কাঁদছেন? ধ্রুব কিছু বলল না, হাতের বাঁধন আরো শক্ত করে ওকে ধরে থাকলো। অমন শক্ত স্পর্শ অদিতি ব্যথায় গুঙিয়ে উঠতেই ধ্রুব ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আমি আমি সরি অদিতি, আমি বেবিটা নিয়ে খুশি, ট্রাস্ট মি। আমি আসলে আসলে আমি খুব কনফিউজ ছিলাম। অদিতি ধ্রুবর পিঠে হাত রাখলো। ধ্রুব মাথা তুলে অদিতির চোখের দিকে তাকালো। ভেজা চোখে ওর মুখটা লালচে হয়ে আছে। নাক টেনে আবারও অদিতির হাত টেনে ওকে নিজের সঙ্গে মিশিয়ে ধরে রাখলো। ধ্রুব অপরাধীর ন্যায় মাথাটা নিচু করে কাঁপা কণ্ঠে বলতে থাকে, আমি চাইনি আমার বাচ্চা আমাকে কখনো অপরাধী ভাবুক। আমি চাইনি আমার মতো কিছু হোক ওর লাইফেও। আমি ভেবেছিলাম যদি আমি ভালো বাবা না হই, যদি ও আমাকে ঘৃণা করে। অদিতি ধ্রুবর গাড়ি হাত রাখলো। ধ্রুবর ঠোঁট কাঁপছে তখনও। অদিতি ধীরে গলায় বলল, তারপর তারপর কি মনে হয়েছে যে এভাবে ছুটে এলেন? ধ্রুবর মাথাটা নিচু করে হাঁটু গেড়ে বসলো অদিতির সামনে। ওর পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে একটা চুমু খেলো স্ত্রীর পেটের নরম ত্বকে। তারপর আরও একটা, তারপর বেশ কটা। অদিতি শিউরে উঠে ধ্রুবর মাথার চুল খামছে ধরলো। ধ্রুব মাথা তুলে ওভাবেই হাঁটু গেড়ে অবস্থাতে অদিতির দিকে তাকালো। বড্ড আবেশ নিয়ে বলল, মেবি আমি পারবো, অ্যান্ড তুমি মাস্ট বি হেল্প করবে আমাকে। তুমি এই পেটের জনকে বলবে ধ্রুব ইজ দ্য বেস্ট বাবা ইন দিস হোল ওয়ার্ল্ড, অ্যান্ড আমিও রোজ ওকে ইমপ্রেস করতেই থাকবো কন্টিনিউয়াসলি। আমার ভক্ত না হয়ে যাবেটাই বা কোথায়? অদিতি হেসে ফেললো আচমকা। ধ্রুব উঠে দাঁড়ালো। আস্তে করে অদিতিকে টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে কপালে চুমু খেলো। চোখ বন্ধ করে সুস্থির শ্বাস ফেললো অদিতি। ধ্রুব লো ভয়েসে মিটমিট হেসে বলল, আমার আদরে ভাগ বসাতে কেউ একজন আসছে তাহলে? অদিতিও হাসে। সেই কেউ একজন আমাদের লক্ষ্যে একটা বাচ্চা হবে, আপনাকে এতটাও ভোগাবে না। ধ্রুব ভ্রু উচালো। তাহলে বলছো আমি নিয়ম করে আমার আদরটুকু ভাগে পাবো? অদিতি লজ্জায় ডুবে যায়। আস্তে করে ধ্রুবর বুকে মাথা এড়িয়ে বলল, যেই আসুক, আমি চাই ও ধ্রুব হোক, আমার পাগলিতে প্রেমিক ধ্রুব। ধ্রুব হেসে উঠে শব্দ করে, দুটো ধ্রুব সামলাতে কষ্ট হবে না তোমার? অদিতি ধ্রুব ঠোঁটে আঙুল চেপে ধরে থামিয়ে দিল ওকে। শাসিয়ে বলল, পারবো, আপনি হেল্প করবেন। অদিতির বাবার বাড়ি থেকে আজ লোকজন এসেছেন। অদিতির মা ফাহিমা হাসি মুখে ওর পাশে বসে আছেন। ধ্রুবর মার সঙ্গে গল্প জমে উঠেছে বেশ। ফাহিমার মুখে প্রশান্তির ছাপ। অদিতির বাবা তোফাজ্জল অবশ্য চুপচাপ। শুরু থেকেই মেয়ের থেকে দূরে দূরে থাকার দারুণ নিজের খুশিটুকু প্রকাশ করতেই পারছেন না। মেয়ের সামনে বিশেষ কথা বলেনি অবশ্য। তবু এই তো চায়ের কাপ হাতে এখনো মেয়ের দিকে আর চোখে তাকিয়ে আছেন। অদিতির চোখ পড়তেই তিনি চোখ সরিয়ে নিচ্ছেন বারবার। অদিতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরনো কিছু বই লাইব্রেরিতে রাখতে হবে ওর, কালকে থেকেই রাখা। ওর রুমে গিয়ে হাতের বইগুলো গুছিয়ে নিয়ে লাইব্রেরির দিকে গেল। লাইব্রেরির দরজায় পৌঁছাতে দেখে দরজা আগে থেকেই খোলা। অদিতি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ধ্রুব একটা টেবিলের সামনে বসে আছে। ওর সামনে টেবিলে কিছু পেপার ছড়িয়ে রাখা। অদিতি মুচকি হেসে দরজায় টোকা দিল। হ্যালো মিস্টার ধ্রুব, মিসেস ধ্রুব ভেতরে আসতে চাইছে, আসবে? কিছুটা নাটক করে বলল অদিতি। ধ্রুব পেপারগুলো থেকে মাথা তুলে অদিতির দিকে তাকালো। ধ্রুবর চোখে চশমা এই প্রথম দেখলো অদিতি। ধ্রুব চশমা খুলে টেবিলে রেখে উঠে এলো। অদিতির হাত থেকে বইয়ের স্তূপ নিজের হাতে নিয়ে বিরক্ত কণ্ঠে বলল, বইগুলো তুমি বইছো কেন? ধ্রুব ভেতরে ঢুকেছে বই নিয়ে। অদিতি ওর পিছু পিছু বলতে বলতে এগোলো। আমি তো এসব রাখতে এসেছি এই রুমে। ধ্রুব বইগুলো জায়গা মতো রাখতে রাখতে বলল, তুমি প্রেগনেন্ট অদিতি, এখন ভারী জিনিস ওঠানো তোমার জন্য সেফ না। এখন প্লিজ একটু রেসপন্সিবল হও, টাইমটা তোমার ভালো না এখন। অদিতি শূন্য ওসব নিয়মের কথা বাধ্য মেয়ের ন্যায়। ধ্রুব ওকে বই তাকে গুছিয়ে রাখলো।
অদিতির দিকে ফিরতেই অদিতি আবার বলল, ধ্রুব, আমার একটা বই লাগবে এখান থেকে, খুঁজে দেবেন কষ্ট করে? ধ্রুব টেবিলের উপর অগোছালো পেপারগুলো গোছাতে গোছাতে জবাবে বলল, এখানে তো ম্যাথের বই নেই, সব উকিলাতি বই। অদিতি হাত তুলে তাকিয়ে দেখালো উঁচু তাকের একটা বইয়ের দিকে। উকিলাতি না, ত্রিনা মা বলেছে ও ফিলোসফির বইটা পড়তে, এনে দেবেন? ধ্রুব গভীর একটা নিঃশ্বাস ফেলল, গোছানো পেপার জায়গা মতো রেখে অদিতির দিকে চেয়ে বলল, আজকাল বড্ড খাটাচ্ছ না আমাকে, অ্যাডভান্টেজ নিচ্ছ তাই না? অদিতি হেসে ফেলল। ধ্রুব কথা না বাড়িয়ে তারপর মই টেনে এনে তাকে সমান উঁচু হয়ে দাঁড়ালো। উঁচু তাক থেকে বইটা বের করতে গিয়ে পাশের একটা বক্স ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। বক্স খুলে গিয়ে কয়েকটা পুরনো ফাইল ছড়িয়ে গেল মেঝেময়। ধ্রুব মই থেকে বিরক্ত হয়ে তাকালো নিচে। অদিতি সেটা দেখে দ্রুত ব্যস্ত গলায় বলল, আমি গুছিয়ে দিচ্ছি। ধ্রুব মই থেকে নামতে নামতে শাসিয়ে উঠল। ফাইলগুলো থেকে দূরে থাকো, ধুলো আছে ওগুলোতে। অমন ভারী শাসন শুনে অদিতি চুপ করে সরে গেল। ধ্রুব অদিতির দিকে ফিলোসফির বইটা এগিয়ে দিল। অদিতি হাত বাড়িয়ে সেটা নিতেই ধ্রুব নিচু হয়ে মেঝেতে ছড়ানো ফাইল গোছাতে বসল। কিন্তু এতেই ঘটল ইয়ামিন বাড়ির সবচেয়ে বড় বিস্ফোরণ। ফাইল গোছানোর সময় ধ্রুবর চোখ হঠাৎই একটা পুরনো ফাইলে আটকে গেল, যার উপরের মলাটে লেখা নিকাহনামা, সাল 2019। সৌরভ তোফাজ্জল টেরেসে গল্পে মশগুল। ঠিক তখনই ধ্রুব এসে সোজা সৌরভের সামনে দাঁড়ালো। তার চোখ রক্তাভ, শ্যামলা মুখটুকু রেগে রক্তিম, সারা শরীরে যেন একটা চাপা আগুনের ঝাঁজ ছড়িয়ে পড়ছে। হাতটায় শক্ত করে মুঠো করে রেখেছে নিকাহনামার ফাইল। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভকে দেখে বলে, তুমি এখানে? ধ্রুব তোফাজ্জলের দিকে একবার চেয়ে আবার সৌরভের দিকে তাকালো। সরাসরি স্পষ্ট গলায় বলল, উই নিড টু টক। সৌরভ ধ্রুবর চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। ধ্রুবর স্বরের এই অদ্ভুত ঠান্ডার টোন তাকে অস্বস্তিতে ফেলে দিল। তোফাজ্জলের চোখ ধ্রুবর হাতে ধরা কাগজটার দিকে গেল। তিনি স্পষ্টই নিকাহনামার শিরোনামটা পড়তে পারেন। চোখ ঠান্ডা হয়ে এলো তার নিজেরও। ধ্রুব সৌরভের কথা ধার ধারল না, কোনো উত্তরও দিল না। হাতের কাগজটা সোজা ছুঁড়ে ফেললো টেবিলের উপর। কাগজটা টেবিলের উপর পড়ে সশব্দে ঘুরে গেল। ঝাপসা আলোর নিচে নিকাহনামার লেখাগুলি স্পষ্ট। সৌরভ কাগজটার দিকে তাকিয়েই ভরতে গেলেন। মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে বলেন, এটা এটা তুমি কিভাবে ধ্রুব এবার চেঁচিয়ে উঠল, তাহলে এই তোমার প্ল্যান, রাইট? আমিও তো বলি অদিতির বাবা কি করে, জাস্ট কি করে, আমাদের বিয়েতে মত দিয়ে ফেললেন। হাউ ইজ দিস পসিবল? এই গেম খেলছিলে আমার সঙ্গে তোমরা? সৌরভ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, ভরকে যাওয়া গলায় বলতে চাইলেন, ধ্রুব, আমি সব খুলে বলবো, আগে আমার কথা শোনো। আমি তোমার ক্ষতি চাইনি। আমি ধ্রুব আবারও চেঁচিয়ে ওঠে, আমি ধ্রুব অদিতিকে বিয়ে করার জন্য সাফার করছিলাম, ওকে নিজের করার জন্যে। যেখানে এক প্রকার যুদ্ধ করছিলাম, সেখানে আমরা আগে থেকেই ম্যারিড ছিলাম। ও আমার জন্যে হালাল ছিল আগে থেকেই। আমি ওকে পেয়ে গেছি যখন আমার বয়স মাত্র 21 বছর। এত বড় কথা তুমি আমার থেকে লুকিয়েছ। আমাকে উত্তর দাও কেন? আই নিড দ্য ফাকিং অ্যান্সার। সৌরভ কিছু বলার আগেই ধ্রুব রাগের মাথায় উঠে ফুলের টপ তুলে আছাড় মারল ট্যারেসে। সৌরভ চমকে ওঠেন। ধ্রুব আবার চেঁচিয়ে ওঠে, আমাকে পুতুল পেয়েছিলে ইয়ামিন সাহেব। তোফাজ্জল এবার ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। তার গলা শান্ত। উনি বলেন, বসো ধ্রুব, কথা বলবো আমরা। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোফাজ্জলের চোখে কণ্ঠে কিছু একটা ছিল। ধ্রুব আর চুপ থাকতে পারল না। ধপ করে চেয়ারে বসে পড়ল। হাতটা চুলের ভেতর চালিয়ে মাথা নিচু করলো। গভীর শ্বাস নিচ্ছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। সৌরভও ধীরে ধীরে বসলেন। ধ্রুবর দিকে এখনও নিকাহনামার দিকে। তোফাজ্জল ধীরে ধীরে ধ্রুবর দিকে তাকিয়ে বললেন গম্ভীরভাবে, তখন তোমার বয়স 5 বছর, অদিতির তখন জন্ম সবে। তোমার বাবা মা আমাদের বাড়িতে আসেন অদিতিকে দেখতে। তুমি অদিতির সাথে ভীষণ খেলছিলে সেদিন। কারিশমা ভাবি হুট করে তোমাদের দেখে প্রস্তাব দিয়ে বসলেন, ওনার মেয়ের সাথে তোমার বিয়ে দিবেন। সময় চাইলেন আমাদের থেকে, যেন আমরা অদিতিকে বিয়ে দেওয়ার আগে তোমাদের সঙ্গে একবার হলেও কথা বলি। সৌরভের সঙ্গে আমার বোঝাপড়া ভালো থাকায় আমিও রাজি হই। এসব আমার মধ্যে সীমাবদ্ধ থাকে। তোমার শাশুড়ি সেটা কিছু জানতেন না। ধ্রুব চুপ করে থাকে। তোফাজ্জল আবার বললেন,
তারপর কারিশমা ভাবি মারা যান। তোমার মায়ের মারা যাওয়ার আগে থেকে সৌরভের ব্যবসা তখন লসে যাচ্ছিল, প্রচুর টাকা দরকার ছিল। তৃণা ভাবি ছিল তোমার মায়ের খালাতো বোন, যার বাচ্চা হবে না কখনো, আর তার বিয়ে হচ্ছিল না। ঠিক তখন তোমার মায়ের খালু প্রস্তাব দিয়ে বসলেন সৌরভকে। তৃণাকে বিয়ে করলে সৌরভের বিজনেসের পুরো টাকাটা উনি দিবেন বলে বসেন। সৌরভ তখন একদিকে বিজনেস, আরেকদিকে তার 5 বছরের জেদি বাচ্চা, সব মিলিয়ে পাগল প্রায়। আরও কয়েক মাস অপেক্ষা করলে হয়তো বা তার না খেয়ে পথে বসা লাগবে, তেমনই ঋণ জমি ছিল তার। তাছাড়া তৃণা তোমাকে ভীষণ আদর করত, তাই সৌরভের মনে হয়েছে বোনের সংসারকে যত্ন করতে আরেকটা বোনই পারে, তাই না চেয়েও বিয়ে করতে হয়েছে তৃণাকে। ধ্রুব অবাক হয়ে নিজের বাবার দিকে তাকালো। সৌরভ চুপ করে বসে আছেন। তোফাজ্জল আবার বলা শুরু করে, তৃণার বাবার বিনিময়ে তোমরা আজ এই পর্যায়ে আসতে পেরেছ। তৃণা ভাবে শুরু থেকেই তোমাকে মায়ের মতো ভালোবেসেছে। তার বাচ্চা ছিল না, তোমাকে নিজের সন্তান মনে করেছে, কিন্তু তুমি ধীরে ধীরে তার প্রতি রাগ ধরে রাখতে রাখতে একদিন ফুলদানি দিয়ে তৃণা ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিলে। তখনও সৌরভ তৃণার বোঝাপড়া সংসার ছিল, সে সংসারে ভালোবাসা ছিল না। তুমি এই কাজটা করার পর সৌরভ অনেক ভয় পেয়ে যান। তোমাকে কিছু বলতেই তুমি তাকেও যাতা বলে অপমান করো। সৌরভ ধীরে ধীরে বুঝেন তৃণা এই বাড়িতে থাকলে তুমি একদিন তাকে মেরে ফেলবে, তাই দ্রুত তৃণাকে বদলি করেন আরেক বাড়িতে। তুমি থেকে যাও তোমার বাবার সাথে ইয়ামিন বাড়িতে। ধ্রুব শ্বাস ফেলল। সবকিছু যেন একে একে খুলে যাচ্ছে তার সামনে। তোফাজ্জল বলেন, আমাদের জীবনও তখন উতাল পাতাল হয়। আমার মেজো মেয়ে পালিয়ে যায় একটা বখাটে উগ্র ছেলের সাথে। একই ভার্সিটিতে পড়তো ওরা। ওই মেয়ের জন্য গ্রামের মানুষ আমাদের ছিছি করতে শুরু করেছিল। আমরাও তাই গ্রাম ছেড়ে বহু দূরে এই গ্রামে আসি। তারপর থেকেই আমি গ্রামের নতুন নিয়ম বানাই, যেটা তুমি জানো। তোফাজ্জল একটু চুপ করে যান, তারপর আবার ধীরে ধীরে বলতে শুরু করেন, তুমি বড় হতে থাকো, ধীরে ধীরে চূড়ান্ত উগ্র বখাটে খারাপ ছেলে হতে শুরু করো। বাপের কথা পড়া করতে থাকো না। সৌরভ ভয় পেয়ে যান তোমার এসব কাজ দেখে। অদিতি খুব ছোট। সৌরভ তখন হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করে ফেলতে। ধ্রুব ভ্রু কুচকে তাকালো। তোফাজ্জল বলেন, আমি তখন তোমার এসব ব্যবহারে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম। চাইনি অদিতিকে তোমার সঙ্গে বিয়ে দিতে, তবে সৌরভ রাজি করেছে আমাকে। তার অনেক কষ্ট হয়েছে। সেবার আমাকে রাজি করাতে ফাহিমাকে লুকিয়ে একদিন অদিতির সাক্ষ্য নিয়ে নেই আমি নিকা নামাতে। অদিতি ছোট, সবে 16 বছর, তাই আমাকে এসব ব্যাপারে প্রশ্ন করেনি। কিন্তু তুমি বড় ছিলে, তোমার সাক্ষ্য নেওয়া সহজ ছিল না। মনে আছে তোমার 21 বছর বার্থডেতে একদিন তুমি সৌরভের কাছ থেকে বাইক চেয়েছিলে, বিনিময়ে একটা শর্তে রাজি হয়েছিল। শর্ত ছিল খালি স্ট্যাম্প পেপার সাইন করা। মনে আছে বোধহয় তোমার? ওই পেপারটা নিখানামা পেপার ছিল। ধ্রুব স্তব্ধ হয়ে যায়। অবাক হয়ে তাকালো সৌরভের দিকে। সৌরভ কেসে উঠে মুখ অন্যদিকে ঘোরান। তোফাজ্জল গভীর শ্বাস নেন, তারপর ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলেন, তারপর কেটে যায় অনেকদিন। সৌরভের কথা মতো আমি অদিতিকে পড়তে শহরে পাঠাই। তোমার অদিতিকে ভালো লাগবে এটা আমরা কেউ আশা করিনি। আমরা ভেবেছিলাম তোমার অদিতির দেখা হোক, একে অপরকে জানো, তারপর নেকার কথা তোমাকে বলবো। কিন্তু হয়তোবা তোমার কাবিনের জোর ছিল, তুমি অদিতির জন্য পাগল হয়ে যাও। তারপর আমার গ্রামে গিয়েছিলে, সেদিন আমি তোমাকে দেখি একটা পাগল প্রেমিক আমার সামনে সল ছাতুরি করেছে আমার মেয়ের হাত চাইবার জন্য, যে হাত সে বহু বছর আগে পেয়ে গেছে। ধ্রুব বলার চেষ্টা করেন, কিন্তু তোফাজ্জল তাকে থামান। অদিতি পাত্রপক্ষ দেখতে আসা পর্যন্ত তোমার বাবার প্ল্যান ছিল। তোমার বাবা চেয়েছিল তুমি ওনাকে যেন অদিতির কথা বলো, কিন্তু তুমি বলনি। ধ্রুব কিছু বলতে চায়। সুমনের ওই ছবি? তোফাজ্জল হালকা হেসে বলেন, সেটাও তোমার বাবার প্ল্যান। তোমাদের ছবি ওনাদের কাছে ছিল, তার লোক দিয়ে তোলা। সেটাই সুমনের কাছে পাঠানো হয়। সুমন সেটা আমাকে দেখায়, আমি বের করে দিই তোমাকে। তারপর দুজন কেউই চাওনি তোমাদের বিয়ে হোক ওই সময়। সৌরভ বলেন এবার, তারপর তোমাকে আমি শোনাই আমার আর তোফাজ্জলের বন্ধুত্বের কথা। ভেবেছিলাম তুমি আমাকে তখন বলবে সাহায্যের কথা, তুমি তখন বলনি। তাই তোফাজ্জলের কথা মতে আমরা অদিতির আবার বিয়ের প্ল্যান সাজাই। ঠিক তখন তোমার টনক নড়ে, আমার কাছে আসো সাহায্যের জন্য। তারপরের কাহিনী তোমার জানা। ধ্রুব মাথাটা নামিয়ে রেখেছে, কি ভাবছে কে জানে। সৌরভ কিছুটা আতঙ্ক নিয়ে ধ্রুবর বাহুতে হাত রাখলেন। ধ্রুব, আমি তোমার ভালো ভেবেছি। ধ্রুব আচমকা রক্তলাল চোখে পাশ ফিরে তাকালো। সৌরভ ভয়ে নিজের হাত গুটিয়ে নিলেন। ধ্রুব দাঁতে দাঁত পিষে বলল, আমি চেয়েছি
আমি বলেছি তুমি আমার ভালো চাও। আমি ধ্রুব মরে যাচ্ছিলাম তোমার ভালো চাওয়ার জন্যে। সৌরভ কিছু বলার আগেই তোফাজ্জল কিছুটা ভ্রু কুঁচকেই জিজ্ঞেস করে, এখন তুমি কি চাইছো? সংসার করার ইচ্ছে এসব শোনার পর চলে গেছে? ধ্রুব আহাম্মক হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, তাজ্জব হয়ে বলল, হোয়াট? আমার স্ত্রী, যাকে আমার অজান্তে ছোট বয়সে বিয়ে করেছিলাম, সে আমার বাচ্চার মা এখন। আমি আগেও চাইনি, এখন তো আরও চাইব না সেটা। তোফাজ্জল হাসলেন, বললেন, তাহলে তোমার যা হয়েছে মেনে নাও। মনে করো তুমি এতদিন নিজে সত্য শোনার জন্য যোগ্য ছিলে না। তুমি ধ্রুব, আজ যদি নিজের যোগ্যতার প্রমাণ না দিতে, তবে ওই ছোটবেলায় বিয়ে হয়তো বা আমার ভোলা লাগতো। তাই আমরা কেউ জানাইনি এসব, কারণ আমরা নিজেরাও দ্বিধাতে ছিলাম। ধ্রুব ঢোক গিলে তোফাজ্জলের দিকে চেয়ে নিজের গলার স্বর নরম করার চেষ্টা করে বলল, তাহলে এতদিন কেন জানাননি? আমাদের বিয়ের আজ প্রায় 1.5 বছর। তোফাজ্জল হাসলেন। সৌরভের দিকে তাকালে সৌরভ মৃদু হেসে বলেন, এই ফাইল এতদিন আমার আলমারিতে ছিল, আজ হুট করে লাইব্রেরিতে কিভাবে গেল? কিছু সন্দেহ হচ্ছে না? ধ্রুব ভ্রু কুচকে ফেলল তাৎক্ষণিক। সৌরভ মৃদু হাসেন, ধ্রুবর কাঁধে হাত দিয়ে চাপড় দিয়ে বলেন, যাও ঘরে, তোমার স্ত্রী একা, ওকে টাইম দাও। বাবা হচ্ছ, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে তোমার। শ্বশুরকে আবার দ্বিধাতে ফেলে দিও না, কেমন? ধ্রুব তবুও বসে রইল সেভাবেই। ওর চোখ নিগান আমার দিকে। হুট করে ওর ফোনে মেসেজ আসে। ধ্রুব পকেট থেকে ফোন বের করে দেখে অদিতির মেসেজ। একটা বাবুর ছবি দিয়ে নিচে লেখা, আই এম ওয়েটিং। ধ্রুব হঠাৎ মেসেজটা দেখে হেসে ফেলে নিঃশব্দে। পরপর মাথা তুলে আর চোখে সামনে বসা দুজন মুরব্বীকে দেখতেই কিছুটা অপ্রস্তুত হলো। ওরা দুজনেই ভ্রু কুচকে ব্লাশিং করা ধ্রুবকে দেখে যাচ্ছে। ধ্রুব চোখ নামিয়ে কেসে উঠে বলল, আসি আমি। বলি থতমত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাবে। বলি 2 কদম আগারও। পরপর থেমে গিয়ে পিছিয়ে এসে আবার টেবিলের উপর থেকে নিগান আমার ফাইল নিল কঠোর মুখভঙ্গি করে। দুজনের দিকে রাগান্বিত চোখ চোখে চেয়ে বেরিয়ে গেল ট্যারেস থেকে। ও যেতেই বাকি দুজন হেসে উঠলেন শব্দ করে। অদিতি বারবার এপাশ ওপাশ ফিরছে। ধ্রুব ওর পাশে শুয়ে আপাতত বাচ্চাদের জন্য কিভাবে ফিডার বানানো লাগে সেটা দেখছে। অদিতি ভীষণ বিরক্ত লাগছে এসব। ধ্রুব হঠাৎ একটা ভিডিও দেখে আগ্রহ নিয়ে সেটা অদিতিকে দেখিয়ে বলল, দেখো না, এ ধরনের ফিডার বাচ্চাদের জন্য ভালো অনেক। অ্যামাজন থেকে অর্ডার দেওয়া লাগবে, এটা দিয়ে দিই। অদিতি যার পরনায় বিরক্ত হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও ফোনের দিকে চেয়ে। অদিতি এবার উঠে বসে ধ্রুবর হাত থেকে ফোন টেনে নিয়ে ছুঁড়ে ফেলল সোফার উপর। ধ্রুব আহাম্মক হয়ে তাকালো অদিতির দিকে। কি হলো? অদিতি ঠোঁট ফুলিয়ে অভিমান নিয়ে বলল, ফোন না, এখন আমাকে দেখুন। ধ্রুব অদিতিকে আপাত মস্তক দেখল। একটা ঢিলে ম্যাক্সি গায়ে ফুলো ফুলো পেটটা ঢেকে রাখা, মুখটায় ওই তৈলাক্ত ভাব। এতে কি অসম্ভব মোহনীয় দেখাচ্ছে। ধ্রুব ওকে টেনে আনলো নিজের বাহুতে, নরম গলায় বলল, দেখেছি, পবিত্র লাগছে দেখে। অদিতি ধ্রুবর বাহুতে সেটে গেল এক প্রকার। গায়ের সঙ্গে গা মিশিয়ে শুলো। ধ্রুবর বুকে আঙুল দিয়ে নকশা করতে করতে অস্ফুটে বলল, শার্টটা খুলুন না। ধ্রুব দুষ্টু হেসে তাকালো অদিতির মুখের দিকে। আর ইউ শিওর? পরে লজ্জা পাবে না তো? অদিতি চোখ রাঙাতেই ধ্রুব ভয় পাওয়ার ভঙ্গি করে শার্টের নিচের বোতাম খুলতে খুলতে বলল, আরে খুলছি তো, এমন লোক দেওয়ার কি আছে? অদিতি তাকিয়ে রইল। ধ্রুব শার্ট খুলতে অদিতি ওটা ছুঁড়ে ফেললো মেঝেতে। ধ্রুব ওসব দেখে হাসি হাসি মুখ ওর। অদিতি ধ্রুব নগ্ন বুকে মুখ ঘষতে ঘষতে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কামনা নিয়ে অস্ফুটে বলে বসে, হাগ মি স্ট্রংলি প্লিজ। ধ্রুব আলতো করে জড়িয়ে ধরে। পেটে ব্যথা লাগবে তাই অদিতির ওতে হয় না। ও আরও যেন ঢুকে যেতে চায় ধ্রুবর বুকের ভেতর। বিরক্তি দেখিয়ে বলে, হয়নি, আরো ডিপলি। ধ্রুব এবারে যাত্রায় দুষ্টুমি ছেড়ে সিরিয়াস হয়ে বলল, তুমি কি চাইছো অদিতি? এসব এখন পসিবল না, বেবির প্রবলেম হবে। অদিতি জেদ দেখিয়ে বলল, হবে না কিছু, আমি চাইছি প্লিজ। ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে আরো নরম গলায় বলে, রিস্ক নিবে? ওর কিছু হয়ে গেলে আমি সারা জীবন গিল্টি ফিল করবো অদিতি, প্লিজ বুঝো। অদিতি ভ্রুকুচকে তাকালো ধ্রুবর বুক থেকে মাথা তুলে। পরপর ধাক্কা দিয়ে সরিয়ে দিল ধ্রুবকে। রাগ দেখিয়ে বলল, ফাইন, বেবি হওয়ার পর আমার কাছে এলে খবর আছে আপনার, কিচ্ছু পাবেন না, আগেই বলে দিলাম। অদিতি কথাটা বলেই ওপাশে ফিরে শুয়ে পড়ল। ধ্রুব পড়ল মহাবিবাকে। অদিতির রাগ হয়েছে। ওদের মিলমিশ হয়নি আজ প্রায় 9 মাস। ও নিজেকে কন্ট্রোল করে রেখেছে বহু কষ্টে এই কমাস। অদিতি খারাপ লাগা যেখানে স্বাভাবিক, ধ্রুবর মাথা ধরে আছে।
অদিতির ব্যবহার আজ অনেকটাই ভিন্ন। বিয়ের পর অদিতি আজ অবধি কখনো এসবে সরাসরি আমন্ত্রণ করেনি। ইশারা ইঙ্গিতে বোঝাতো ধ্রুবকে। আজ কি হয়ে গেল ওর? অবশ্য ডক্টর বলেছে হরমোনাল চেঞ্জ আসে এই সময়। ধ্রুবর পুরো ব্যাপারটা খটকা লাগে। ও বিছানা থেকে উঠে ফোন নিয়ে বারান্দায় গিয়ে ডক্টর প্রত্যাশা হোসেন তুলিকে কল করে। ধ্রুব বিছানা থেকে উঠতেই দু চোখ বেয়ে জল গড়ায় অদিতি। ধ্রুব ওকে রিজেক্ট করলো। কেন করলো? সবসময় তো ওই হেদিয়ে মরে একটুখানি কাছে আসার জন্যে। আর আজ যখন অদিতি নিজে বলল তখন ও মুখ ফিরিয়ে নিল। অদিতি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। যে চাপড়ো তীক্ষ্ণই ওর মনে। ও উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে নাইটি নিয়ে ওয়াশরুমে গেল। কাছে না এসে যাবেটা কোথায়? আজ কাছে না এলেও সারা রাত তর পাবে, সেই ব্যবস্থাই করবে অদিতি। ধ্রুব ফোনে কথা বলছে। ডক্টর তুলি জানিয়েছেন এই মুহূর্তে ইন্টিমেসি পরবর্তী সময়ে ডেলিভারির জন্য পজিটিভ হবে, করা যেতেই পারে, তবে সাবধানতা অবলম্বন করে। ধ্রুব অদিতির হরমোনাল চেঞ্জের কথা জিজ্ঞেস করতেই তুলি হেসে বললেন, এগুলো হয়ই, হরমোনাল চেঞ্জের কারণে মেন্টালি অনেক চেঞ্জ আসে। আপনার স্ত্রীর মনে হয়তো বা ভয় ঢুকেছে যে আপনি ওকে ছেড়ে দিবেন। সমস্যা নেই, কাছে যান, বোঝান, ঠিক হয়ে যাবে। ধ্রুব নিশ্চিন্ত হয়ে বারান্দা থেকে রুমে আসতেই ওর চোখ ছানা ভরা হয়ে গেল। অদিতি একটা সুন্দর ফিনফিনে নাইটি পরে শুয়ে আছে। উদম ধবধবে পা, ফুলো প্যাট, মায়াবী ওই মুখ ধ্রুবকে দুর্বল করে দিল মুহূর্তের মধ্যেই। ম্যাডাম খেপেছে বোঝাই যাচ্ছে। আজ এত সহজে কিছু মিলবে না জানে কসরত করতে হবে এজন্য। ধ্রুব একটা ঠোক গিলে নিজেকে স্থির করে সামনে এগিয়ে বিছানায় উঠে পড়ল। অদিতি তখন চোখ বুঝে পড়ে আছে। ধ্রুব অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরতেই অদিতি ঠান্ডা গলায় বলল, ঘুমাবো আমি, ঠান্ডা লাগছে, এসিটা বাড়িয়ে দিন। ধ্রুব মুখ ভোতা করে হাত বাড়িয়ে এসি টেম্পারেচার বাড়িয়ে দিয়ে আবার অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঘাড়ে চুমু খেতেই অদিতির পক্ষে থেকে কোনো সাড়া পেল না। অন্যবার হলে হাত খামচে ধরে একাকার করে ফেলে। আজ তেমন কিছুই করলো না। ধ্রুব অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অদিতি ওভাবেই রোবটের ন্যায় মতো পড়ে রইল। তাকিয়ে আছে ওর চোখ দুটো। ধ্রুব ওর পেটে চাদর দিয়ে ঢেকে কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল, বেবি এসব দেখলে সমস্যা হবে, তাই চাদর দিয়ে ওর চোখ ঢেকে দিয়েছি। অদিতির হাসি পেল ভীষণ, তবুও ও ওভাবেই পড়ে রইল। ধ্রুব মাথা নামিয়ে নিল, চোখ নামিয়ে বলল, সরি, তোমাকে কষ্ট দেব বলে ফিরিয়ে দেইনি, তোমার ভালোর জন্যে। তো এখন কি চাইছেন? এখন যদি আমার খারাপ হয়, আপনার আদরের বেবি কষ্ট পায়? অদিতির ঠান্ডা গলার স্বর। ধ্রুব জবাবে মৃদু স্বরে বলল, বেবির সঙ্গে ডিল করেছি একটা। বেবি বলেছে সে তার বাবার সঙ্গে ওর মাকে সেফলি শেয়ার করতে ইচ্ছুক। অদিতির হাসি আসছে। ধ্রুব অদিতির পুরো মুখে ছোট ছোট চুমু দিতে দিতে বলল, প্লিজ হাগ মি স্ট্রংলি মিসেস ধ্রুব। অদিতি শুরুতে জড়িয়ে ধরল না, কিন্তু ধ্রুবর পাগলামি এতই বাড়ছে এক পর্যায়ে চূড়ান্ত মুহূর্তে আবেশিত হয়ে দু হাতে ধ্রুবর গলাটা জড়িয়ে ধরে সাই দিল দুজনের ভালোবাসাবাসিতে। ধ্রুব অদিতির একটা ফুটফুটে ছেলে হয়েছে, নাম ধীর ইয়ামিন। অদিতি এই মুহূর্তেই ধ্রুবকে শিখিয়ে দিচ্ছে কিভাবে একটা 2 মাসের বাচ্চাকে কোলে নেওয়া লাগে। ধ্রুব ভীষণ আগ্রহ নিয়ে শিখছেও সেটা, কারণ একটু আগেই ধ্রুব ধীরের হাতে ব্যথা দিয়ে ফেলেছে কোলে নেওয়ার সময়। বেচারা এটার জন্যেই এতক্ষণ অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিল। তাই ধীরের মা ভীষণ যত্ন নিয়ে ধীরের বাবাকে এই ব্যাপারে ট্রেনিং দিচ্ছে। ধ্রুব সব শিখে ফেলেছে। ভয় ভয় বলল, ট্রাই করি একবার। অদিতি সায় দিয়ে বাচ্চাকে বিছানায় শুইয়ে দিল। ধ্রুবর হাত কাঁপছে, ওর বড্ড পিপাসা পেয়ে যাচ্ছে। অদিতির এসবে বিরক্ত, বলল, নিচ্ছেন না কেন কোলে? ধ্রুব কম্পিত গলায় বলল, ইয়া আই এম ট্রাইং। তাড়াহুড়ো দিচ্ছ কেন? বলে আবার হাত বাড়ালো, তারপর আস্তে করে কোলে তুলে নিল নিজের ছেলেকে। পরপর দ্রুত আতঙ্কিত গলায় অদিতির দিকে চেয়ে বলল, হয়েছে এবার? অদিতি মৃদু হাসল, বলল, শুধু হাতটা ওদিকে ঝুলিয়ে রাখবেন না, ওর 2 হাত আপনার বাহুর মধ্যে থাকে যেন। ধ্রুব মাথা নাড়ালো। অদিতি শাড়ি পাল্টে আসলো। ধ্রুব বর্তমানে রুম জুড়ে হেঁটে ধীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। অদিতি শাড়ি পাল্টে এসে বলল, নিচে এমন ভাইরা এসেছে, আমি কিছু রান্না করব ওদের জন্যে, আপনি ওকে ঘুম পাড়িয়ে দোলনায় রেখে নিচে আসেন। ধ্রুব মাথা নাড়ালো বাধ্য ছেলে নেয়। অদিতির যাওয়ার আগে ধ্রুব আবার ডাকলো, অদিতি, ওর অ্যামাজন থেকে অর্ডার করে আনা ফিডার কই? ওকে এটাতে খাওয়াও না কেন? অদিতি বিরক্ত হলো আবারও।
এই এক কথার উত্তর হাজারবার দিয়েছে ও। অদিতি তাই হাসার চেষ্টা করে জবাবে বলল, আপনার ছেলের সবে 2 মাস, ও ফর্মুলা মিল্ক খাবে এখন? ডক্টর নিষেধ করেছে, জানেন না? ধ্রুবর মনে পড়ে এ কথা। ও সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। ওকে যাও। অদিতি চলে যায় নিচে। ধ্রুব ছেলেকে কোলে নিয়ে দোলাতে দোলাতে ফিস ফিস করে বলে যায়, আব্বু, আল্লাহ আল্লাহ। ধ্রুব ধীরকে শুয়ে নিচে আসে। ইমনরা টিভিতে কিছু সিরিজ সেট করেছে। ধ্রুব সোফায় বসতে বসতে বলল, মুভি দেখবি নাকি? ইমন কাজে ব্যস্ত জবাবে বলল, তোর জীবনের মুভি, চল একসঙ্গে দেখি। ধ্রুব ভ্রু কুচকালো। মানে? ইমন জবাব দিল না। রাজন সুমন পপকর্ন কিনে এনেছে, ওটাই সোফায় বসে খাচ্ছে এখন। ধ্রুব ওদের মতিগতি কিছুই বুঝতে পারছে না। টিভি সেট হয়েছে। ধ্রুব ইয়ামিনকে আবার জিজ্ঞেস করে, ছাগলামি কিছু হইলে তোর খবর আছে। ইমন ভ্যাবলার মতো হাসল। মুভি শুরু হয়েছে টিভিতে। সৌরভ ইয়ামিনের সঙ্গে তৃণার বাবাকে দেখে ধ্রুব চমকালো। ইমনের দিকে তাকাতেই ইমন পপকর্ন এগিয়ে দিয়ে বলল, নে খা। ধ্রুব পপকর্ন হাতে তুলল না। ওর চোখ এক দৃষ্টিতে চেয়ে আছে টিভির দিকে। তৃণার বাবা তৌহিদ বলছে সৌরভকে, এই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আমার সম্পদের এক অংশ। আমি হাত জোর করছি তোমাকে সৌরভ, এটা নিয়ে নাও তুমি। তার বদলে আমার বন্ধ মেয়েকে বিয়ে করো। সৌরভ থতমত খেয়ে গেছেন, জবাবে বললেন, কারির সময় ইন্তেকালের 2 মাস হয়নি খালুজান, এখন এসব? তৌহিদ কান্নারত মুখে বলেন, আমার 3rd স্টেজ ক্যান্সার, আমি মরলে আমার মেয়ের কেউ নেই সৌরভ। তোমার যা লাগে আমি দেব, তুমি একবার মুখ দিয়ে আমাকে বলো কি লাগে তোমার। সৌরভ তাজ্জব ভঙ্গিতে বললেন, টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন? তৌহিদ জবাবে বললেন, আমি টাকা দিয়ে আমার মেয়েকে একটা সংসার কিনতে চাচ্ছি। সৌরভ উঠে দাঁড়িয়ে গেলেন। ঠান্ডা গলায় বললেন, আমার ছেলের জন্য সৎ মা আনা আমার পক্ষে সম্ভব না, মাফ করবেন। ও বড় হোক, তখন ভাববো। তৌহিদ এটা শোনা মাত্রই পায়ে ধরে ফেললেন সৌরভের। সৌরভ চমকে উঠে 2 কদম সরে গেল। কি করছেন আপনি খালুজান? তৌহিদ কেঁদে কেঁদে বললেন, টিনা সৎমা হবে না, ও ধ্রুব আপন মায়ের মতোই ওকে ভালোবাসবে। তোমার যেদিন মনে হবে টিনা ধ্রুবর প্রতি অবিচার করেছে, তুমি তাকে তালাক দিও, আমি অনুমতি দিলাম তোমাকে। এই ভিডিও এই পর্যায়ে শেষ। আরেকটা শুরু হয়েছে। ধ্রুব তাকালো ইমনের দিকে। ওর চোখে মুখে বিস্ময়। ইমন ঠোঁট উল্টিয়ে তাকালো। ইশারায় টিভি দেখতে বলল। ধ্রুব আবারও টিভির দিকে তাকালো। সৌরভ একটা লোককে পাঠিয়ে দিয়ে পেটাচ্ছেন অন্ধকার ঘরে। এই লোককে ধ্রুব চেনে। ওর 5 বছরের জন্মদিনে এই লোক সবার সামনে ধ্রুবকে ছোট করে তামাশা করেছিল। সৌরভকে পেটাতে পেটাতে কিছু বলছেন। লোকটা ক্ষমা চাইছে বারবার। শেষে এসে একটা কথা শোনা যায়, আমার ছেলের কাছে মাপ চাই বিকাল, না হলে তোর পা ভেঙে তোর বউ বাচ্চার কাছে পার্সেল করব আমি। ধ্রুবর মনে পড়ে ওর পরবর্তী জন্মদিনে এই লোক ওকে একটা দামি কার গিফট করে ধ্রুবর কাছে ক্ষমা চেয়েছিল। এই হচ্ছে তাহার কারণ। ধ্রুব মাথা নামিয়ে ফেলল। ওর চোখ দুটি ছলছল করে উঠেছে। একটা ভিডিওতে সৌরভ ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিচ্ছেন ধ্রুবর নামে। পাশ থেকে রাহুল বাদ সাধছে। স্যার এক্ষুনি এসব। সৌরভ সাইন করতে করতে হেসে বলছেন, আমার ছেলে বাপ হচ্ছে রাহুল, ওর একটা ভবিষ্যৎ আছে না, কোনোদিন মরে টরে যাইনি আমি। আরেকটা ভিডিওতে ধ্রুবর ঘরে দুধের গ্লাস নিয়ে ঢুকছেন সৌরভ। ক্যামেরার ওপাশে কারিশমার হাসাহাসি শোনা যাচ্ছে। ভিডিওটা ওনার করা মনে হয়। ইমন টিভি বন্ধ করে ধ্রুবটিকে, এই ভিডিও কিছু রাহুলের করা, কিছু তোর মায়ের, অবশ্যই তোর বাবার থেকে লুকিয়ে এসব করা হয়েছে। এই ভিডিও দেখার পর তোর কিছু বলার আছে? ধ্রুব মাথাটা নিচু করে বসে আছে চুপচাপ। ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তি। দ্রুত ও চোখের জল মুছে হঠাৎ সোফা থেকে উঠে বড় বড় পায়ে নিজের রুমের দিকে যাচ্ছে। রুমে অদিতির কোলে ধীর। অদিতি ওকে আবার ঘুম পাড়াচ্ছে। ধ্রুবর চোখ মুখ লাল দেখে অদিতি হতবাক। ধীরকে কোলে নিয়ে দ্রুত এগিয়ে এলো। আপনি ঠিক আছেন ধ্রুব? ধ্রুব এক দৃষ্টিতে ধীরের দিকে তাকিয়ে রইল। ধীর মায়ের কোলে শুয়ে বড় বড় চোখ করে বাবাকে দেখছে। ধ্রুব ওর হাতটা একটু করে ছুঁয়ে দিল। অদিতি অনুভব করে ধ্রুব ভয়াবহভাবে কাঁপছে। অদিতি ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে পানি চিকচিক করছে। অদিতি আহাম্মক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব ধীরের এক হাত ছুঁয়ে অপর হাতে ওর সারা মুখে ছুঁয়ে দিতে লাগলো। ধীর বাবার হাতটা টেনে মুখে ঢুকিয়ে চোষা শুরু করেছে। ধ্রুব ওকে আলগোছে অদিতির কোল থেকে নিজের কোলে নিল। ধীরের কপালে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল,
আমি সরি বাবা, আমার উপর অভিশাপ রেখো না। আই লাভ ইউ আব্বু। অদিতি ভেবেছে ওসব কথাও ধীরকে বলেছে। অদিতি চিন্তিত গলায় বলল, কি হয়েছে আপনার? এইসব কথা ওকে কেন বলছেন? ধ্রুব জবাব দিল না। অদিতিকে এক হাতে টেনে ওকেও জড়িয়ে ধরল নিজের সাথে। ধ্রুবর এক হাতে ধীর, অপর হাতে অদিতির কাঁধ জড়িয়ে ধরেছে। ওর নিঃশ্বাস আজ অশান্ত, অস্থির। অদিতি ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, বাবার কাছে মাফ চাইবেন আজ। ধ্রুব উত্তর দিল না। অদিতি মৃদু হেসে বলল, বাবাকে কল করেছিলাম, বাড়িতে আসছেন আধা ঘন্টা পর। ধ্রুব এবারেও জবাব দিল না। অদিতিও আর কিছু বলল না। সৌরভ ইয়ামিন টেরেসে বসে সিগারেট ফুঁকছিলেন। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসতো। আব্বু। এত বছর পর ওই একটা ডাক শুনে চমকে গেছেন। ফিরে তাকালেন সৌরভ। তার সামনে ভঙ্গুর এক ধ্রুব ইয়ামিন দাঁড়িয়ে, যার চোখে আজ নেই কোনো জেদ, রাগ, হিংসা, শুধুই আছে কাতরতা, অপরাধবোধ। সৌরভ ইয়ামিনের হাত থেকে সিগারেট পড়ে গেল। উনি তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে ধ্রুবর দিকে। ধ্রুব ধীর পায়ে হাঁটতেও পারছে না, যেমন হাঁটু ভেঙে ভেঙে হাঁটছে। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ অস্ফুটে বলে, ঠিক আছো তুমি? ধ্রুব নিশ্চুপ চেয়ে রইল। সৌরভ ইয়ামিনুর কাঁধে চিন্তিত ভঙ্গিতে হাত রাখতেই ধ্রুব ভাঙা ভাঙা স্বরে স্রেফ বলল, আমাকে একবার তুই বলে ডাকবে আব্বু, সেই ছোটবেলার মতো। সৌরভ চূড়ান্ত অবাক। ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে এলো। উনি আচমকা ঝাঁপিয়ে ধ্রুবকে বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। ধ্রুব তার কাঁধের মাথা রেখে তাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে দিল। সৌরভ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, আমি সরি আব্বু, আমার যা যা আচরণ তোকে কষ্ট দিয়েছে সব কিছুর জন্য। আমার ছেলেটা আমার ধ্রুব, আমার রত্ন। ধ্রুব বাবার পিঠ আঁকড়ে ধরে। সেই বহু বছর আগের ন্যায় টেরেসের দরজায় দাঁড়িয়ে থাকেন তৃণা, পাশে ধীর করে অদিতি। তৃণা কেঁদে আঁচড়ে মুখ মুছে। অদিতি ওনাকেও এক হাতে জড়িয়ে ধরে। তৃণা অদিতিকে পড়েন, শেষ পর্যন্ত ওনার ক্ষমা মিলল। এই লোক ভুল ছিল না কখনোই অদিতি। আমি জানতাম আল্লাহ ওনার প্রতি সদয় থাকবেন। বিশ্বাস কর, উনি দোষী না, যে দোষের শাস্তি উনি এতটা বছর পেয়ে এলেন। ধ্রুব বাবাকে ছেড়ে দিল। দুজনে ঠোঁটেই আজ হাসি। ওটাকে তৃপ্তির হাসি বলে সম্ভবত। ধ্রুব পেছনে ফিরে অদিতির থেকে ধীরকে কোলে নিয়ে সৌরভের কাছে এলো। সৌরভের দিকে চেয়ে মৃদু হেসে বলল, এতদিন ওকে কোলে নিতে তোমার সংকোচ হতো না, আজ ওকে একজন দাদা হিসেবে কোলে নাও। সৌরভ ছেলের দিকে চেয়ে রইলেন। পরপর চোখের পানি ছেড়ে ধীরকে কোলে নিয়ে ওর পুরো মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে ফেলতে ফেলতে কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন, দাদু ভাই, ধীর ভাই আমার। ধ্রুব পাশেই দাঁড়িয়ে আছে। দুজনের অদিতি তৃণা এগিয়ে আসতেই ধ্রুব ওদের পাশে গিয়ে দাঁড়ালো। অদিতিকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো নিজের বাহুতে। অপর হাতটা আলতো করে তৃণার কাঁধ জড়িয়ে ধরো। তৃণা অবাক হয়ে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালেন। ধ্রুব ওনার দিকে তাকালো না, বরং সৌরভ ধীরের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, আপনি আমার মা হওয়ার পরীক্ষায় পাশ করেছেন ফাইনালি। তৃণা অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি হেসে ধ্রুবর বুকে মাথা রেখে এক দৃষ্টিতে দাদু নাতির দিকে চেয়ে রইল। ওদের পরিবার আজ পূর্ণ। ইয়ামিন ফ্যামিলি শেষ অবধি সত্যিকার অর্থে ইয়ামিন ফ্যামিলিতে পরিণত হয়েছে। তৃণা গিয়ে সৌরভের পাশে দাঁড়ালেন। দুজন মিলে নাতিকে আদর করছেন। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, যে পূর্ণিমা ধ্রুব অদিতি নিজেদের চোখে দেখেছিল বহু বছর আগে ভার্সিটির মাঠে। ধ্রুব মৃদু হেসে ফিসফিস করে অদিতির কানের কাছে বলল, তো এখন খাদ্যমন্ত্রীর বকাটে ছেলের সঙ্গে প্রেম চলছে ম্যাথ ডিপার্টমেন্টের ভিতমে অদিতির। অ্যান্ড দেন অদিতিও হেসে নিচু স্বরে ভয় ভয় নিয়ে অ্যাক্টিং করে ফিসফিসালো, প্লিজ কিছু করুন, আমার নাম মেলানো হচ্ছে আপনার নামের সঙ্গে। আমাকে বাবা মেরে ফেলবেন, প্লিজ ওদের বলে দিন আমাদের মধ্যে। অদিতিকে থামিয়ে দিয়ে ধ্রুব দুষ্টু হেসে ফিসফিসালো, ওকে আমি ওদের বলে দেব আমাদের মধ্যে হেব্বি প্রেম চলছে। তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা অদিতি হায়াত ইজ নাও মাই ওয়াইফ, এ লাভলি ওয়াইফ। ধ্রুব অদিতি একসঙ্গে হেসে ফেলল। তারপর দুজনেই আবার তাকালো ওদের ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকা দাদু দিদার দিকে। সৌরভ তখনও ধীরের মুখ ছুঁয়ে ছুঁয়ে কৌতুক করছেন। তৃণা হেসে ওর মুখে চুমু খেয়ে বললেন, ইয়ামিন বাড়ির উত্তরসূরি আমাদের ধীর ইয়ামিন। তারপর নোটে গাছটি মরল। আমার গল্পটি ফুরালো। আজকে অন্তত বিশাল আকারের কমেন্টস চাই।